লজ্জা করে না? একটা ছেলের হাতে ড্রেস চেঞ্জ করতে চাইছো? হসপিটালে অ্যাডমিট হয়ে নাকি বিয়ের পর সে জ্ঞানটুকু লোপ পেয়েছে। তাছাড়া ডাক্তার তোমাকে নড়াচড়া করতে বারণ করেছে, ড্রেস চেঞ্জ করতে নয়। একদম বাজে কথা বলবেন না। আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিতে বলেছি? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমি আমার হাজব্যান্ডকে বলেছি। তাহলে আপনার গা জ্বলছে কেন? ইচ্ছে হলে চেঞ্জ করিয়ে দিন, নয়তো ফোনটা এগিয়ে দিন। মেয়েকে ফোন করে এখানে আসলে বলি। একটু ভেবে আবার ঈশা বলছে, আচ্ছা আয়ান, আপনার কাছে মেঘের কন্ট্যাক্ট নাম্বার আছে? আমি নাম্বারটা না একদম ভুলে গেছি। না থাকলেও সমস্যা নেই, মাকে ফোন করে নিয়ে নিব। একদম খুন করে ফেলবো মেঘের নাম এই মুখে আনলে। এই মুখে শুধু আয়ার নাম থাকবে, মুখে কেন সব জায়গায়। বলে টান মেরে হাত থেকে জামা কাপড় নিয়ে চেঞ্জ করাতে লাগলো। আয়ান রাগে মুখটা দেখে ঈশা বেশ এনজয় করছে। আবারও বিরক্তি আর লজ্জা দুটোই পেয়েছে আয়ানের দুষ্টুমিতে। শুধু সহ্য করছে, মুখ ফুটে বলেনি। আয়ান শুধু ড্রেস চেঞ্জই করে দেয়নি, মাঝে মাঝে ঈশার কথায় তিক্ততে দুষ্টুমিও করছে। ঈশাকে বেডে বসিয়ে দুগালে নিজের হাত রেখে বলল, আমি বারবার তোমার সাথে কত বাজে বিহেভ করেছি। প্রেগনেন্ট অবস্থায় বেল্ট দিয়ে পিটিয়েছি, মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছি, হসপিটালে একা রেখে চলে এসেছি আর যাইনি। তারপরও তুমি আমার উপর একটুও কেন রাগ করনি? তুমি যখন অন্যায় করবা, তুমি রাগ করবে, আমাকে প্রচুর বকবে, না হলে নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হয়। আমি সবটা জানি আয়ান, আপনি কেন আমাকে মেরেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, হসপিটালে কেন রেখে এসেছেন, সবটা। ফ্ল্যাশব্যাক। আয়ান বেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে উঠে বেডে হেলান দিয়ে বসে পড়ল ঈশা। এতক্ষণে মেঘ ঈশার পাশে এসে বসেছে। মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল ঈশা, কি দরকার ছিল মেঘ আয়ানকে এভাবে বলার? জানি না, তোমার এমন কথায় মুখ বার করে কোথাও বসে আছে, ভালো লাগে না। লাইক সিরিয়াসলি ঈশা, তুই এখনো আয়ানের কথা ভাবছিস? ওর মতো একটা ছেলের সাথে সারাটা জীবন কাটাতে চাস? আমি সত্যি বিলিভ করতে পারছি না। জাস্ট শাট আপ মেঘ। আমি আয়ানকে ভালোবাসি, ওর সম্পর্কে তুমি একদমই বাজে কথা বলবে না। আয়ান ভুল করেছিল, আর সে তার ভুল বুঝতেও পেরেছে, সংশোধন করার চেষ্টা করছে। তাই আমি আমার হাজব্যান্ডের সম্পর্কে কারো মুখে কোনো বাজে কথা শুনতে চাই না। ঈশা, এক সময় তোর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই কথা কি তুই ভুলে যাচ্ছিস? বিয়ে তো হয়নি, ঈশাকে বিয়ে করার জন্যই তো এত বড় নাটক সাজিয়েছিলি। কিন্তু দেখ, তোর ইচ্ছে তো পূরণ হলো না। রুমে ঢুকতে ঢুকতে তমনা অবাক হয়ে ঈশা তমনাকে ভিতরে আসতে দেখে ভয় পেয়ে গেল মেঘ। মেঘ যতদূর জানে তমনা বাড়ি ফেরার জন্য বেরিয়েছিল। তাহলে এখানে এলো কিভাবে? তমনা ফোন ফেলে গিয়েছিল, সেটা নিতে এসে আয়ানকে এভাবে হনহন করে বেরোতে দেখে নিল। তখনই সন্দেহ হয়েছিল, তাই তো তাড়াহুড়ো করে চলে এলো। তারপর তমনা ঈশাকে সব খুলে বলল। রুদ্র জুবাইর যে আয়ান আর মেঘকে একসাথে দেখেছিল, কি কি কথা বলেছিল, কিন্তু ভিডিওটার ব্যাপারে কিছু জানে না, তাই বলতে পারল না। ঈশা তমনার মুখ থেকে কথাগুলো শুনে মেঘের ফোনটা হাতে নিয়ে গ্যালারি চেক করে ভিডিও বের করলো। ঈশা মেঘের পাসওয়ার্ড জানে, তাই আর সমস্যা হলো না। ভিডিওটা দেখে ঈশা নিজে থমকে গেল। নিজেও জানে না এই ভিডিওটা কে করেছিল। মেঘকে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে কেবিন থেকে বের করে দিল বর্তমানে। কিন্তু জানেন কি আয়ান, আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি। যদি এক বিন্দুও বিশ্বাস করতেন, তাহলে আমাকে এসে সরাসরি প্রশ্নটা করতেন। আমি জানি না আপনি পুরো ভিডিওটা দেখেছেন কিনা, মনে হয় না দেখেননি, আর সাউন্ডও শোনেননি। তবুও বলছি, সেদিন মেঘের সাথে আমার তেমন কিছু হয়নি। মেঘের অমন বিহেভে আমি প্রায় বিয়েটা নাকচ করে দিয়েছিলাম, কিন্তু বাবা সম্মানের কথা ভেবে আবার রাজি হয়েছিলাম। আর তার ভিতরেই আপনি আমাকে তুলে এনে বিয়ে করে নিলেন। আর রাগের কথা বলছেন, আমি আপনার উপর একটু রেগে নেই আয়ান। মনের কোণে শুধু অভিমান জমি আছে। আমি ভাবতে পারিনি একজন বাহিরের লোকের কথায় আপনি আমাদের ছোট্ট আয়রাকে অস্বীকার করবেন। সত্যি তো আয়ান, একবারও ঈশাকে জিজ্ঞেস করেনি। তাহলে কি ঈশার কথাটাই ঠিক? আয়ানের বিন্দুমাত্র বিশ্বাস নেই নিজের ভালোবাসার ওপর। আয়ান ঈশার গাল থেকে হাত সরিয়ে নিল। ঈশার মাথাটা নিজের বউকে রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি ইস্যু পাখি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। সারা জীবন আমার ইস্যু পাখি আর আয়রা সোনাকে এভাবেই আমার বউকে আগলে রাখবো, সেটাই যেন হয় আয়ান। আয়রা আমার সতীত্ব, ওকে দিয়ে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি। আয়রার দিকে পরিচয় নিজে প্রশ্ন ওঠা মানে আমার সতীত্বের উপর আঙ্গুল তোলা। আর একজন নারী কখনো তার সতীত্বের কলঙ্ক সহ্য করতে পারে না। এমন যদি হয়, কখনো রিপিট হয়, তাহলে সেদিনই আপনার সাথে আমার শেষ দিন। আয়রার কত কথা বাড়ালো না, ঈশাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। দরজা লক করে লাইট অফ করে ঈশার পাশে শুয়ে পড়ল। ঈশার মাথাটা নিজের বুকে রেখে মাথায় রেখে হাত বুলিয়ে দিতে লাগে। বাড়ি ফেরার পরে ঈশাকে জোর করে হালকা খাবার খাইয়ে দেয়। আর ঈশার কথাগুলো শুনে আয়ানের খাওয়ার ইচ্ছে একেবারেই চলে গেছে। কথায় আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে
কেটে গেছে 2 মাস, বদলে গেছে অনেক কিছু। আগের তুলনায় পেট অনেকটা বেড়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। নিজের বর্তমান অবস্থা দেখে ঈশা মাঝে মাঝে মন খারাপ করে থাকে। আয়ানকেও প্রচুর পরিমাণে বিরক্ত করছে। মাঝরাতে বেলকনিতে গিয়ে বসে থাকে, এটা খাবো ওটা খাবো বলে আবদার করে। আর আয়ান সব আবদার পূরণ করার চেষ্টা করছে। আয়ান এখন যথেষ্ট পরিমাণে সেনসিটিভ ঈশার আয়ের ব্যাপারে। কোথাও যেতে চাইলে আয়ান নিজে গিয়ে জায়গা পরখ করে আসে। বর্তমানে ঈশা একা বেডে হেলান দিয়ে ফল খাচ্ছে। আয়ান ঈশার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আনতে গেছে। ডাক্তার মাসে 2বার আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে। সেখানে আয়ান 4বার করেছে। যাওয়ার আগে ফল কেটে দিয়ে গিয়ে বলেছে খেয়ে নিতে। ঘুম তো দূরের কথা, কয়েক টুকরো ফল চিবিয়ে প্লেটটা ঠেলে দূরে রেখে শুয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় কেউ যেন ঈশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোথায় জানি পড়েছিলাম, বেশিক্ষণ ঘুমন্ত মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে ঘুম ভেঙে যায়। ঈশার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সামনে আয়ানের মুখটা স্পষ্ট দেখতে পেল। কিছু না বলে রিপোর্টটা হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আয়ান। রিপোর্টে এখনও বেবির পজিশন অনেকটা আগের মতোই, পুরোপুরি নর্মাল হয়নি। রিপোর্টটা টেবিলের উপর রেখে হাত পেটে রেখে পাশে ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে ওয়াশরুমে দরজা খোলার শব্দ হয়। কোমরে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে ঈশার কানের কাছে মুখে এনে বিড়বিড় করে বলে উঠল, আই লাভ ইউ ঈশু পাখি। চিন্তা করো না, এখনও আরও 2 মাস বাকি আছে, দেখবে রিপোর্ট আরও নর্মাল হয়ে যাবে। কোনো কথা বলল না ঈশা। সে গভীর ভাবনায় বিভোর। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? তাও আবার এত সহজে? আয়ান বুঝতে পারল ঈশার মনের অবস্থা। ঈশাকে পাজাপোলা করে নিয়ে বেলকনির দিকে পা বাড়ালো। দোলায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়ল আয়ান। ঈশার মাথাটা কাঁধে রেখে ব্যস্ত হয়ে পড়ল যন্ত্রবিলাস করতে। আর আয়ান ঈশার সে স্নিগ্ধ মুখটা দেখছে। আয়ান ঈশার জন্য নিচে খাবার আনতে গেছে। আর ঈশা শাওয়ার নিয়ে সবে বেরিয়েছে। মাথার টাওয়াল পেঁচিয়ে বেডে বসতে চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। আজ কতদিন পর আয়নাতে নিজেকে দেখছে, তার হিসেব নেই। ঈশা আস্তে আস্তে উঠে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। আগের থেকে অনেকটা বেড়েছে পেট, চোখের নিচে কালো দাগ পড়েছে, শরীরে বিন্দু বিন্দু পানি। ঈশা কাবাড খুলে একটা ইঞ্চি ফিতে বের করলো, পেটের আয়তন মাপতে লাগলো। এর মধ্যে খাবার নিয়ে রুমে হাজির আয়ান। ঈশার এই ধরনের পাগলামি শব্দ করে হেসে দেয় সে। গাড় ঘুরিয়ে পেছনে আয়ানকে দেখে মাথা গরম হয়ে গেল ঈশার। সাপের মতো পুষতে পুষতে বলল, আপনি তো সবসময় আমার পাশে থাকতে চান তাই না আয়ান? কষ্ট করে প্রেগনেন্ট হয়েছি আমি। আর 2 মাস পর যখন আমার লেবার পেন উঠবে তখন ডেলিভারি করাবো আপনার। তারপর দেখা যাবে এই হিংলি বিংলি দাঁতগুলো কোলগেটের অ্যাড দিয়ে নাকি ছাদে শুকোতে দেয়। জীবনে কখনো শুনেছ ছেলেরা প্রেগনেন্ট হয়, লেবার পেন উঠে কিংবা ডেলিভারি করা হয়? এই ধরনের উদ্ভুত কথাবার্তা তোমার মতো পাগলির মাথায় একদম ঘুরে। কেন হবে না? একটু থেমে আবারও ঈশা বলছে, আচ্ছা আয়ান, যদি ছেলেরা প্রেগনেন্ট হতো, 9 মাস সন্তানকে গর্ভে ধারণ করতো, পেনের যন্ত্রণা সহ্য করতে হতো, তাহলে তারা কখনো কোনো মায়ের সাথে বাজে বিহেভ করতো না। হাজারো বৃদ্ধা আশ্রম আজকে শূন্য পড়ে থাকতো। স্বামী তার স্ত্রীর কষ্টটা অন্তত বুঝতে পারত। কথাগুলো বলতে বলতে মন খারাপ হয়ে গেল ঈশার। আয়ানের দুষ্টমিতে বলা একটা কথা এভাবে যে রিয়েক্ট করবে ঈশা, সেটা আয়ানের ধারণার বাহিরে ছিল। তবে ঈশার কথাটা কোনো অংশে ফেলে দেওয়ার মতো না। সত্যি, যদি এমন যন্ত্রণা পুরুষ জাতি সহ্য করত, তাহলেই পৃথিবীটা আনন্দে ভরে উঠত। কোনো বৃদ্ধার আশ্রয় বৃদ্ধাশ্রয়ে হতো না। দরজার দিকে তাকিয়ে তার সন্তানদের আসার জন্য অপেক্ষা করতে হতো না। অপেক্ষা করতে করতে আসলের মধ্যে চোখের অশ্রু মুছতে হতো না। পৃথিবীটা বড়ই অদ্ভুত। আজকাল মানুষ তার নিজের রক্তের সম্পর্ককেই অস্বীকার করছে। যে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে আজ অন্ধকারে থাকতে হচ্ছে। গিরগিটির মতন বারবার নিজের রূপ বদলাচ্ছে। এরাই হয়তো স্বার্থপর মানুষ। আয়ান ঈশার মন খারাপ বুঝতে পেরে কথা ঘোরালো। আয়নাতে দেখো, আজ তোমাকে কতটা কিউট লাগছে। আমি তো দেখে একদম ফিদা হয়ে গেছি। হয়েছে হয়েছে, আর আমার মন ভালো করতে মিথ্যে কথা বলতে হবে না। আমি নিজেই দেখতে পারছি কত সুন্দর হয়েছি। আমি কখন বললাম তুমি সুন্দর হয়েছ? আমি বলেছি কিউট হয়েছ। কিউট আর সুন্দর তো একই, পার্থক্য কোথায়? একদম ভুল। কিউট আর সৌন্দর্যের মধ্যে অনেক পার্থক্য। সুন্দর মানে দেখলে বারবার ছুতে ইচ্ছে করে, মনকে আকৃষ্ট করে এমন। আর কিউট মানে গোলগাল মিষ্টি মিষ্টি টাইপের, যাদের দেখলে আদর করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর তুমি হচ্ছে একদম সেই টাইপের। আর এখন তো তুমি মোটু হয়ে একদম নাদুস নুদুস গুলুমুলু হয়ে গেছো। ঈশ্বর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আয়ান বলছে, মিথ্যে কথা, বিশ্বাস হচ্ছে না বুঝি? ঠিক আছে, আগে খেয়ে নাও, পরন্ত বিকেলে দেখাচ্ছি কেমন। ঈশার কোনো কথা বাড়ালো না, মাথা নাড়ালো, যার অর্থ ঠিক আছে। বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়ল। নিচে পড়ে থাকা
ইঞ্চি পিতাটা তুলে আবারও সযত্নে কাবারে তুলে রেখে দিল আয়ান। খাবার মাখিয়ে ঈশাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর ঈশা শান্ত হয়ে খাচ্ছে। একটার পর একটা শাড়ি ছুঁয়ে ফেলেছে আয়ান। নিজের পছন্দ মতো একটা শাড়িও খুঁজে পাচ্ছে না। ঈশা ০.৫ ঘন্টা আগে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরার উদ্দেশ্যে বসে আছে। ০.৫ ঘন্টা চেষ্টার পর একটা লাল রঙের শাড়ি খুঁজে বের করলো আয়ান। সিল্কের লাল রঙের শাড়ির উপর কালো রঙের মোটা পাইট। শাড়িটা খুলতেই বিনা বাক্যই পছন্দ হয়েছে আয়ানের। ঈশার কোমরের শাড়ির এক প্রান্ত গুজে অন্য প্রান্ত কাঁধে রাখলো। আস্তে আস্তে শাড়ি খোলা অংশটুকু কুচি করে ঈশার দিকে এগিয়ে দিল, আর বলল আস্তে আস্তে, সাবধানে কুচিগুলো কোমরে গুজে নাও। কিন্তু ঈশার সেদিকে খেয়াল নেই, সে আয়ানকে দেখতেই ব্যস্ত। আয়ান কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে সেটা দেখতেই মন দিয়েছে। কুচিগুলো নিজেই কোমরে গুজে দিল। আয়ানের হঠাৎ স্পর্শতে কেঁপে উঠল ঈশা। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আয়ান ঈশার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশার পা নিজের হাঁটুর উপর রেখে হাতের কুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে পরিয়ে দিতে লাগলো। পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠে খুলে গেল ঈশা। নিজের পা আয়ানের থেকে ছাড়িয়ে জানতে চাইল। আয়ান জোরে পা চেপে ধরে। জোরে চেপে ধরা ঈশা ব্যথা পেল বটে, কিন্তু আর নড়াচড়া করলো না। সে ভালোভাবে জানে এবার নড়লে আরও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। আলতা দেওয়া শেষ করে ড্রেসিং টেবিল থেকে কাজল আর হালকা গোলাপি রঙের লিপস্টিক এনে ঈশার কাছে রাখলো। যত্ন সহকারে লিপস্টিক লাগিয়ে দিল। কাজল দিতে গেলে বারবার পলক ফেলছে ঈশা। মনে হচ্ছে এই বুঝি কাজল চোখের মধ্যেই ঢুকে গেল, আর চোখ দুটো চিরতরে হারিয়ে গেল। আগে কখনো চোখে কাজল দেয়নি ঈশা। সবসময় ভয়ে ভয়ে থাকতো, তার ধারণা কাজল দিতে গেলে চোখ যাবেই, যাতে ঈশা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। তাই সবসময় আইলাইনার দিয়ে কাজ সেরেছে। আয়ান টানা টানা করে কাজল দেওয়া শেষ করে চুলগুলো হাত খোপা করে দিল। ঈশার কানের কাছে নিজের মুখ নিয়ে বলল, হায় মেয়ে তো মার যাবা, তোমার এই রূপে তো আমাকে ঘায়েল করে ফেলেছ। জানো কতটা সুন্দর লাগছে তোমায়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে এমন সাজে দেখার। তোমার চরণ আলতা লাল রঙে ডোবানো থাকবে, ঠোঁটে থাকবে মিষ্টি করে বুবুন বোলানো হাসি, কাজলে রাঙানো থাকবে আঁখি। আমি একদিনে তাকিয়ে থাকবো তোমার মুগ্ধ নয়ন জোড়ায়। আচ্ছা তুমি কখনো কাজল দাওনি কেন? আমার ভয় করে যদি চোখে ঢুকে যায়। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন কাজল দিয়ে দিব। জানো না কাজলে তোমার নয়ন জোড়া কত সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে এখনই তোমার মাঝে ডুবে যাই, কিন্তু আমি চাই না তোমার সুন্দর সাজটা নষ্ট হয়ে যাক। কানের কামড় দিয়ে লাগছে তো, রাক্ষস একটা। কেউ এভাবে কামড় দেয়? এটাকে কামড় বলে না, লাভ বাইট বলে। তোমার এই সুন্দর রূপে যাতে কেউ নজর না দেয় তাই দিলাম। জায়গায় উষ্ট ছুঁয়ে দিয়ে আয়ন বলছে, আমি সুন্দর হতেই চাই না, কিউট হতে চাই। ও মা, তুমি এই কথা বলছো? আচ্ছা ঠিক আছে বলবো। একটা মুচকি হাসি দাও তো। এই আয়ান দেরি না করে ফোন বের করে ঈশার অমন হাসি মাখা দাঁত বের করে কয়েকটা ফিক তুলে নিল। মুখে হাসি রেখে বলল, বেস্ট ফিক অব দ্য ইয়ার। এই ফিকটা বড় করে বাঁধিয়ে দেওয়ালে টানিয়ে রাখবো, আর সবাইকে দেখাবো। না না প্লিজ ডিলিট করে দাও। সবাই দেখলে কি বলবে? ডিলিট করব? তবে আমাকে তুমি করে বলতে হবে। অভ্যাস নেই তো, কি করে বলবো? আস্তে আস্তে হয়ে যাবে। ওগো বলো, ওগো শুনছো? আমার অমন ফিকটা প্লিজ ডিলিট করে দাও। ভাব নিয়ে বলছে আয়ান। না আমি পারবো না। তাহলে করবো না ডিলিট। আচ্ছা ঠিক আছে। ওগো শুনছো? আমার অমন ফিকটা প্লিজ ডিলিট করে দাও। মুখ ফুলিয়ে আয়ান বলছে, প্রথমবার তাই ঠিক আছে, পরের বার থেকে ফিলিং দিয়ে বলবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আয়ান ঈশার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিকগুলো ডিলিট করে আবারও কয়েকটা ফিক তুলে নিল। সর্বশেষে ৩ সেকেন্ড দিয়ে আয়ান আর ঈশার একটা ডুয়েট ফিক তুলে নিল। ঈশা নিজের অজান্তে গুনগুন করে সুর তুলল। এভাবে ভালোবাসা খুনসুটিতে কেটে গেল আরও অনেকটা সময়, কেটে গেল অনেক দিন। ঈশা এখন ৯.৫ মাস চলছে। ডাক্তার ১৭ দিন পরে ডেট দিয়েছে। বাড়ির সবাই যথেষ্ট সেন্সিটিভ ঈশার ব্যাপারে। রিপোর্ট আগের চেয়ে অনেকটা নর্মাল, তবুও আয়ান রিস্ক নিতে চায় না, তাই নর্মাল ডেলিভারি করাবে না। তিথি, তমনা আর অনায়ার জ্বালায় আয়ান একটুও শান্তিতে ঈশার কাছাকাছি থাকতেই পারে না। তারা এসে সারা দিন বসে থাকে। রাতে একটু সময় পায় অবশ্য, কিন্তু তখন ঈশা ঘুমিয়ে থাকে। ঈশার বেডে হেলান দিয়ে হুমায়ুন আহমেদের বই পড়ছে, আর আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়ান উপুত হয়ে ঈশার কোলে নাক ডেকে ঘুমাচ্ছে। দরজা খোলার আওয়াজে বই থেকে মুখ সরিয়ে দরজা দিকে তাকালো। তিথি আর দাদি এসেছে। এখন প্রায় রাত 10টার বেশি বাজে। এত রাতে এদের আসার কারণ খুঁজে পেল না ঈশা। ঈশার ভাবনার মাঝে আয়ানকে ডেকে তুলল তিথি। অবি তাড়াতাড়ি উঠ বাবা, নিচে গিয়ে তো দাদুর পাশে ঘুমিয়ে পড়। দাদুর পাশে ঘুমানোর কথা শুনে দরপড় করে উঠে বসলো আয়ান। ঘুমের কারণে চোখগুলো তার লাল হয়ে আছে।
আইসে আমারে দাদার রুমে পাঠাতে। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, ছোট বেবি। কত কষ্ট করে তুলে এনে বিয়ে করেছি, তার থেকে আমাকে দূরে সরাতে চাচ্ছ? বেড থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল আয়ান। আয়ানের এমন ব্যবহারে মুখ চেপে হাসছে ঈশা। লজ্জাও করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। আয়ানের কথায় গুরুত্ব না দিয়ে তিথি হাত ধরে আয়ানকে বের করে দিতে দিতে বলল, দেখ আয়ান, আর মাত্র 17 দিন, বলা তো যায় না কখন ঈশ্বর লেবার পেন উঠে যায়। তখন তুই সামলানোর বদলে আরও ঘাবড়ে যাবি। দেখা যাবে সাধারণ ব্যথা মনে করে পেটে ব্যথার মেডিসিন খাইয়ে দিবি। তাই আজ থেকে যতদিন পর্যন্ত না আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, ঠিক ততদিন তুই তো দাদুর সাথে নিচে ঘুমাবি। চাইলে বাবার সাথেও ঘুমাতে পারিস, তবে ঈশার সাথে নয়। এখনও 17 দিন বাকি আছে, প্লিজ বিরক্ত করো না তো। গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমাকেও আমার বউয়ের কোলে শান্তিমতো ঘুমাতে দাও। যখন আমি তোমার গর্ভে ছিলাম তখন তো আমি বাবার কাছ থেকে তোমাকে আলাদা করিনি, তাই তুমিও আলাদা করতে পারবে না। আবার দৌড়ে ঈশ্বর কোলে মুখ গুজে বলল আয়ান। ভাইয়া, তুই তো দেখছি বউ পাগল হয়ে যাচ্ছিস। তিথিকে উদ্দেশ্য করে বলল অনায়া। বেবির আগমন হতে না হতে আর তোমার ছেলের এই অবস্থা। বেবি আসলে দেখবে ওয়াশরুমেও যাবে না। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না, নাকি ভুলে গেছিস? যদি কানের নিচে ঠাঠিয়ে দুটো লাগিয়ে দেই না, দেখবি সব মনে পড়ে গেছে ডাপার। এখন ভাগ তো এখান থেকে। ঈশার পেটে উষ্ট শুইয়ে দিয়ে আয়ান বলছে। ঈশা মাথা নিচু করে বসে আছে। এতক্ষণ যতটুকু লজ্জা লাগছিল, এখন যেন পৃথিবীর লজ্জা নামক বস্তুটা সব এসে তার উপর ভর করেছে। মায়ের সামনে কোনো ছেলে এমন করতে পারে, সেটাই ধারণার বাহিরে ছিল তিথির। আয়ানি বা কী করবে? এমন পাগলামি করে দেখলে যদি তিথিকে এই রুম থেকে বিদায় করতে পারে, যদি একবারও ভুল করে হলেও দিদা তিথি কেউ এ রুমের বাহিরে পা রাখে, তাহলে আয়ান দরজা যে একবার লক করবে, পেন ওঠার আগে আর খুলবেই না। এরই মধ্যে রুমে প্রবেশ করলো আজাদ আহমেদ আর তার বাবা রুহান আহমেদ। আয়ানকে এভাবে ঈশার কোলে মাথা রাখা দেখে অপ্রস্তুত হয়ে পড়ল আজাদ আহমেদ, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে তিথির দিকে এগিয়ে গেলেন। আরে ছাড়ো তো ওদের, আয়ান এক হাতে সব ঠিক সামলে নিবে, তুমি চিন্তা করো না। তুমি বরং রুমে চলো, আমার ঘুম পেয়েছে। তিথির আসল টেনে আজাদ আহমেদ বলছে। যত সব ঢং, চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পারছো না বাবা মা ছেলে, ছেলের বউ, মেয়ে আছে এখানে। 2 দিন পর নিজে দাদু হবে, তবু তার ডং কমলো না। তিথি রাগ দেখিয়ে বলছে, এই ঢঙের কি আছে? ছেলে যদি বাবার সামনে প্রেম করতে পারে, তাহলে বাবা কেন পারবে না? যেমন বাবা তেমনি তার ছেলে, দুজনেই একটা বেহায়া হয়েছে। কথাটা বলে রাগ দেখিয়ে হন হন করে বেরিয়ে গেল তিথি। তিথিকে যেতে দেখে বাবার দিকে ইশারা করে বের হয়ে গেল আজাদ আহমেদ। ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রোহান আহমেদের দিকে তাকালো রিহু। তার বুঝতে আর বাকি রইল না, আজাদ আহমেদের আসার পিছনে একমাত্র তার স্বামীই দায়ী। রোহান আহমেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ একবার রুমে আসো, তোমার একদিন তো আমার যে কয়েকদিন লাগে। বলে আর দাঁড়ালেন না তিনি, দ্রুত পায়ে হেঁটে রুম ত্যাগ করলেন। রুহান আহমেদ পকেট থেকে নেল পলিশ বের করে বিড়বিড় করে বললেন, আজ একমাত্র তুই পারিস এই অবুঝ বুড়োটাকে রক্ষা করতে। তিনিও রিহুর সাথে পা মিলিয়ে চলে গেলেন। রিহু ছোটবেলা থেকে নেল পলিশ খুবই পছন্দের। রিহু যতবারই রোহানের সাথে রাগ করেছে, ততবারই রোহান নতুন নেল পলিশ কিনে এনে রাগ ভাঙিয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। সকলে চলে যেতে হাফ ছেড়ে বাঁচল ঈশা। সে নিজেও চায়নি আয়ানকে ছাড়া থাকতে, তাই বলে সবার সামনে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে, লজ্জায় তো মাথা কাটা যাচ্ছিল ঈশার। রাগ দেখে আয়ানের মাথাটা সরিয়ে বেলকনিতে চলে গেল। আয়ান বুঝতে পারলো ঈশা রাগ করেছে, তাই তো সে নিজেও নেল পলিশ খুঁজতে লাগলো, যদি তার দিদার মতো ঈশার রাগ ভাঙাতে পারে। কিন্তু তার হলো না। অনেকদিন নেল পলিশ না দেওয়ার কারণে বাতাস ঢুকে জমাট বেঁধে গেছে। জমাট বাঁধা নেল পলিশের দিকে করুণ চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ বাড়ির সবাই একে অপরের সাথে রাগ করেছে, মা বাবার উপর, দিদা দাদুর উপর, আর ঈশা আমার উপর, এখন তুইও আমার উপর। মাথায় হাত দিয়ে আয়ান বলছে। মাঝরাতে ঘুম ভেঙে গেল ঈশার। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কিন্তু কখনো আয়ানকে ডাক দেয় না। 2 চোখ ভরে আয়ানকে দেখে। সারাদিনের পাগলামির পর ঘুমিয়েছে। পরক্ষণে নিজেকে আয়ানের বুকে পেয়ে মুচকি হাসল। যতক্ষণ আয়ানের বুকে থাকে ততক্ষণ আলাদা এক ধরনের শান্তি অনুভব করে ঈশা। কখনো কাউকে আয়ানের বুকে দেখলে কেমন রিয়েক্ট করবে ঈশা, তাও তার ধারণার বাইরে। আয়ানের বুকটা যেন শুধুমাত্র তার একার। আচ্ছা, আয়রা যখন আয়ানের বুকে মাথায় রাখবে কিংবা কোলে উঠে ঘুমাবে, তখন কি ঈশার হিংসা হবে? হয়তো, আবার হয়তো বা না। এসব ভেবে আনমনে হাসল ঈশা। বেবি আসতে না আসতে হিংসা শুরু করে দিয়েছে। হঠাৎই পেটে কেমন অনুভব করতে হাত রাখলো পেটের ওপর। বেমালুম বলে গিয়েছিল ঈশার কেন ঘুম ভেঙেছিল। একটু আগে আয়ান পেট ভর্তি করে খাইয়ে দিয়ে ঘুমিয়েছে।
এখন তাহলে কিভাবে ক্ষুধা পেল? আয়ানকে ডাকতে গিয়েও আবার ধমক খেল। বেশিক্ষণ ঘুমায়নি, ঘুমিয়েছে। সামান্য একটু কারণে আয়ানের কাঁচা ঘুম ভাঙাতে চাইছে না ঈশা। বেবি কেক করলে কেমন লাগে একদমই তেমন লাগছে না। আস্তে আস্তে পেটের ব্যথাটা আরও বাড়তে লাগলো। এবার বুঝতে বাকি রইল না পেন শুরু হচ্ছে। দুহাত দিয়ে পেট চেপে ধরে শুয়ে আছে, মুখ দিয়ে একটাও স্বর বের হচ্ছে না। ঠান্ডা এসির মাঝেও ঘেমে যাচ্ছে ঈশা। ব্যথা যেন প্রাণ বেরিয়ে যায় যায় অবস্থা। হাত বাড়িয়ে কোনো রকম আয়ানকে ডাক দিল, কিন্তু হলো তার বিপরীত। আয়ান শুনছ? কথাটা শেষ করার আগে আয়ান ঈশার হাত টেনে চুমু খেলো। ঈশাকে আবারও বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘুরে কী হচ্ছে বোধগম্য হলো না আয়ানের। ঈশা আয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে চোখটা বন্ধ করে নিল। শরীরটা যেন ক্রমশই অবশ হয়ে আসছে। তেজিন হাত শক্ত করে চেপে ধরল আয়ানের বুকে। হাতের নখগুলো মনে হচ্ছে আয়ানের বুকে ঢুকে যাচ্ছে। দরপর করে চোখ মেলে তাকালো আয়ান। এতক্ষণে ঈশার শরীর শক্তিহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েছে। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালানো আয়ান। ঈশার ঘেমে যাওয়া প্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আটকে উঠল। গালে হাত ছুঁয়ে কয়েকবার ডাক দিল, কিন্তু ঈশার সাড়া শব্দ কিছু পাওয়া গেল না। হসপিটালের করিডোরে বসে আছে আজাদ আহমেদ আর তিথি। রুহান আহমেদ আর রিহু আসতে চেয়েছিল, কিন্তু আসতে দেয়নি। তাদের দেখাশোনার জন্য জোর করে অনয়াকে রেখে এসেছে। বলে এসেছে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা ফোন করে জানাবেন। রুদ্র, জুবাইরা, তমনা তাদের ফোন করে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি। এত রাতে খবর পাওয়াতে হয়তো আসতে কোনো সমস্যা হচ্ছে। ডাক্তার সিজের ডেলিভারি সাজেস্ট করেছে, নর্মালে লাইফ রিস্ক আছে। এদিকে ঈশা জেদ ধরেছে নর্মাল ডেলিভারি করাবে। সে সম্পূর্ণ মাতৃত্বের স্বাদ নিতে চাইছে, কিন্তু আয়ান কিছুতে ঈশাকে লাইফ রিস্ক নিতে দিবে না। অবশেষে আয়ানের কথায় বাধ্য হয়ে সিজার ডেলিভারি করানো হলো। আয়ান ঈশার হাত ধরে অপারেশন থিয়েটারের ভিতরে দাঁড়িয়ে আছে। সেদিন ঈশ্বর বলার কথাগুলো আয়ানকে অনেক বেশি ভাবিয়েছে, তাই সে নিজের চোখে ঈশ্বর যন্ত্রণা দেখে উপলব্ধি করতে চায়। ঈশ্বর আর বাধা দেয়নি। ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করতে নিলে আহা করে চিৎকার করে চোখের উপর হাত দিয়ে চোখটা বন্ধ করে নিল আয়ান। সবাই আয়ানের দিকে তাকিয়ে আবার তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। পরক্ষণেই ডাক্তারের হাতে সিজার দেখে ভয়ে ভয়ে ডোক গিলল আয়ান। একবার ঈশার দিকে তাকাচ্ছে তো আরেকবার সিজারের দিকে। টেনশনে জ্ঞান হারালো আয়ান। ডাক্তারের আয়ানের অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। শেষে কিনা বউয়ের কষ্ট উপলব্ধি করতে এসে নিজেই বেহুঁশ। ভাগ্যে আয়ানের ডেলিভারি করা হচ্ছে না, না হলে হয়তো আয়ানকেই খুঁজে পাওয়া যেত না। দুজন ওয়ার্ড বয় এসে আয়ানকে নিয়ে গেল। আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তিকর হাসি দিয়ে বলে উঠল ঈশা, বেঁচে থাকলে আবার দেখা হবে প্রিয়। ছোট বাচ্চার কান্নার শব্দের আওয়াজে পুরো হসপিটাল জুড়ে শোনা যাচ্ছে। আয়রাকে না দেখেও বোঝা যাচ্ছে নতুন কোনো নবজাতক শিশুর জন্ম হয়েছে। আয়রাকে থামাতে ব্যস্ত পুরো আহমেদ পরিবার। শুধু ঈশা আর আয়ান জানে না তাদের ছেলে নাকি মেয়ে হয়েছে। আয়রার কান্নায় তখন মাতোয়ারা সবাই। তখন ফিট করে চোখ খুলল ঈশা। মূলত আয়রার কান্নার আওয়াজে স্বপ্নের জগৎ থেকে ফেরা। চোখ খুলতে সামনে দেখল সাদা কাপড়ে মোড়ানো একজনকে নিয়ে সবাই আত্মহারা। ঈশার বুঝতে বাকি রইল না যে এটা সাদা কাপড়ে মোড়ানো বাচ্চাটা আর কেউ নাই, তার নবজাতক সন্তান। বাড়ির সবাই থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। ঈশার জ্ঞান ফিরতে দেখে আয়রাকে শুইয়ে দিল ঈশার পাশে। ঈশা ছোট আয়রার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একদম আয়ানের মতো কিউট হয়েছে দেখতে। সে যেন বিশ্বাসই করতে নারাজ এটা যে তার বেবি। এই ছোট বেবিটা ঈশার অংশ। নিজের হাতটা আলতোভাবে আয়রার গালে রাখলো। আয়রা নিজের ছোট্ট ছোট্ট আদো আদো হাত ঈশার হাতের উপর রেখে হেসে উঠল। হয়তো এতক্ষণে সে ঈশাকে খুঁজেছিল। এতক্ষণের কান্নার আওয়াজ যেন এক মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে গেল। মায়েদের ছোঁয়া এমন ম্যাজিকের মতোই হয়, সবসময় সন্তানদের সব বিপদ থেকে আগলে রাখে। সন্তানেরাও মায়ের কাছে নিজের সব দুঃখ কষ্ট সহজে প্রকাশ করতে পারে। ঈশ্বর যেন নিজের 10 মাসের কষ্ট এক নিমিষেই ভুলে গেল। আয়রার মুখের দিকে তাকিয়ে মা আর মেয়ের এমন জুটি দেখে হেসে দিল সবাই। কেমন মেয়ে দেখেছ? আমরা এতক্ষণ ধরে সামলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কান্না থামছে না। আর মা একবার হাসি মুখে গাল ছুঁয়ে দিল, অমনি কান্না থেমে গেল। অনয়ের মুখের কথাগুলো শুনে হাসল ঈশা। আয়রা ঈশার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। ঈশা মাথা তুলে চুমু খেলো আয়রার কপালে। ঈশার চোখ সারা কেবিন জুড়ে আয়ানকে দেখার উদ্দেশ্যে। তমনা হাত বলি দিতে দিতে বলল, মা সন্তানের বন্ধনগুলো এমনই হয়, যেগুলো হয় জন্ম জন্মান্তরের। সন্তান গর্ভে থাকে তখন মা তার পৃথিবীর আলো দেখাতে হাজার কষ্ট করে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে ছোঁয়া ভালোবাসা খুঁজে পায়। আস্তে আস্তে যখন বড় হয় তখন এটা মা বলে ডাক মায়ের সারা জন্মের কষ্ট গুছিয়ে দেয়। এটাই হচ্ছে মাতৃত্বের স্বাদ। সেটা আমি ঈশ্বর দ্বারা উপভোগ করেছি।
যখন আয়ান তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ভেবে নিয়েছিলাম হয়তো এই জীবনে আয়ানের সন্তানের দাদি কখনো হয়ে উঠতে পারবো না। আমার ছেলেটা আবার আগের মতো অগোছালো হয়ে যাবে। কিন্তু না, তোরা আবার রং নিয়ে এলি। চঞ্চল পায়ে কেবিনে ঢুকলো আয়ান। জ্ঞান ফিরলে প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিল সে। পরক্ষণে তখনকার কথা মনে পড়তে দৌড়ে অপারেশন থিয়েটারের কাছে গেল, কিন্তু সেখানে তো ঈর্ষা নেই। ডাক্তার জানায় তার প্রিন্সেস হয়েছে, কেবিন নং বলে দিয়েছে, তাই আর রিসিপশনে যেতে হয়নি ঈর্ষার কেবিন নং জানতে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে এ ভেবে বউয়ের পাশে থেকে সাহায্য করার বদলে আরও ঝামেলা পোহাতে হয়েছে তাকে নিয়ে। ঈর্ষার বুকের উপর ঘুমিয়ে আছে ছোট্ট আয়রা। ঈর্ষার চোখ জোড়া বন্ধ, বুঝে যাচ্ছে আয়রাকে বুকে নিয়ে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছে। নিজের মাথা কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো ঈর্ষা। আয়ানকে ভিতরে আসতে দেখে সবাই সাথে সাথে কেবিন ত্যাগ করলো। ঈর্ষার দিক থেকে চোখ সরিয়ে আয়রার দিকে তাকালো। পকেট থেকে ডায়মন্ডের একটা লকেট বের করলো, একটু চোখে ঈর্ষার গলায় পরিয়ে দিল। ঈর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে বেবিকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে গেল আয়ান। আগে কখনো বেবি নেওয়ার অভ্যেস নেই, তাই ভালোভাবে নিতে পারছে না। উপায় না পেয়ে আবার ঈর্ষার বুকে আয়রাকে রেখে দিল। আয়ানের এমন বিহেভে বিরক্তই হলো ঈর্ষা। আয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এখন বেবির দাম দিতে শিখে গেছে দেখছি, কিসব উদ্ভুত কথাবার্তা বলছ। ঈর্ষা আমার জান আর আয়রা আমার প্রাণ। এদের কাউকে কেনার কিংবা দাম দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। আমাকে এত বড় একটা গিফট দিলে, তাই এটা আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য রিটার্ন গিফট। যদি কখনো তোমাদের সাথে আমি না থাকি, তখন এই সামান্য লকেটটা আমার জায়গা পূরণ করবে। আয়ানের এমন কথায় মন খারাপ হয়ে গেল ঈর্ষার। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। আয়ানে তো এত কথা বলছে, কিন্তু সেদিকে দৃষ্টি দিল না ঈর্ষা। এত সুন্দর একটা মুহূর্ত শুধুমাত্র একটা কথায় মন খারাপ করে দিল আয়ান। ঈর্ষার কাছে এখন আয়ানকে বড্ড বিরক্তিকর লাগছে। হসপিটাল থেকে ফিরেছে প্রায় 1 মাস হয়েছে। এই 1 মাস আয়ান আর ঈর্ষা একে অপরের থেকে আলাদা আলাদা থেকেছে। ঈর্ষা আয়রাকে নিয়ে তিথি আর রিহুর সাথে ঘুমিয়েছে। আয়ান দাদু আর বাবার সাথে গল্প করে রাত পার করে দিয়েছে। ঈর্ষাকে আয়ানের রুমে নিতে চাইলে তিথি বারবার খোঁটা দিচ্ছে। সেদিন আয়ানের দায়িত্বজ্ঞানহীনতার আর হসপিটালে অজ্ঞান হওয়ার কথা বলে দমিয়ে রেখেছে। কিন্তু আজকে যে করে হোক ঈর্ষাকে নিজের রুমে এনেই ছাড়বে। প্রয়োজনে পারলে বোম মেরে সব উড়িয়ে দিবে। তবুও ঈর্ষাকে নিজের রুমে আনতেই হবে। আয়ান রুমে পায়চারি করে ঈর্ষার ফোনে ফোন করলো। আলাদা রুমে থাকার কারণে একটা কম দামি ফোন কিনে দিয়েছি ঈর্ষাকে, যেটা দিয়ে দুজনে সকলের অগোচরে কথা বলে। কয়েকবার ফোন করার পরেও রিসিভ হলো না। কোনো উপায় না পেয়ে ঈর্ষার রুমের দিকে পা বাড়ালো। সবেমাত্র আয়রা ঘুমিয়েছে, তাই একটু একটু হাঁটাচলা করছে ঈর্ষা। ডাক্তার প্রথম কয়েক মাস হাঁটাচলা করতে বলেছে। আয়রা সারাদিন দুষ্টুমি করে। যখন একটু ঘুমায় তখন রুমে হাঁটাচলা করে। হঠাৎই ফোনটা বেজে উঠল। নাম্বার চেক না করে রিসিভ করে নিল ঈর্ষা। এই ফোনের নাম্বার রুদ্র জুবাইয়ের তমনা আর আয়ানের কাছেই আছে। রিসিভ করতে শোনা গেল আর্তচিৎকার। ধরপড় করে কান থেকে ফোনটা নামিয়ে নিল। তিথি ফোন করেছে। এত রাতে হঠাৎ তিথি ফোন করার কারণটা ঠিক বোধগম্য হলো না ঈর্ষার। আবার ফোন কানের কাছে ধরতে গেল। তিথি কান্না মিশ্রিত কণ্ঠে তিনি বলছেন, ঈর্ষা, তোর বাবা, প্লিজ ওনাকে বাঁচা। মায়ের এক কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল ঈর্ষা। নিজেকে সামলে প্রশ্নে চলল সে, মা শান্ত হও, এভাবে কেঁদো না, কি হয়েছে বাবার, আমাকে বলো। তোর বাবার থেমে গেলেন তিথি। লেকের পাড়ে আমাদের পুরনো ফ্যাক্টরিটা আছে না, তাড়াতাড়ি সেখানে চলে আয়, তোর বাবাকে বাঁচা। ওপাশে কণ্ঠস্বর আর শোনা গেল না। হাত পা ঠান্ডা হয়ে আসছে ঈর্ষার। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কোন দিকে যাবে, কি করবে কিছু বুঝতে পারছে না। কোনো দিক না ভেবে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এক মুহূর্তের জন্য নিজের মেয়ে আয়রার কথাটাও মাথা থেকে বেরিয়ে গেল ঈর্ষার। ফ্যাক্টরির চারপাশে ঝোপঝাড়, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। এই ফ্যাক্টরিটা নিয়ে রুদ্র জুবাইয়ের প্রথম ব্যবসা শুরু করেন। পরে কিছু ত্রুটি থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। হঠাৎই এই ফ্যাক্টরি রুদ্র জুবাইয়ের কেন আসতে গেলেন, আর তমনাই বা কীভাবে খবর পেলেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে বাবাকে বাঁচানোটাই যেন ঈর্ষার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভিতরে ঢুকে চারপাশে ভালোভাবে চোখ বোলাতে লাগলো, কিন্তু সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ভয়ে একটু একটু গ্রাস করছে তাকে। ফোনটাও আনতে ভুলে গেছে, না হলে টর্চ লাইটের আলো একটু হলেও সামনের দিকে এগোতে পারত। নিজের গলা ফাটিয়ে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলো ঈর্ষা। মা, বাবা, কোথায় তোমরা, সাড়া দাও, আমি চলে এসেছি মা। তখনই কোনো শক্তপোক্ত হাত পিছন থেকে জড়িয়ে নিল ঈর্ষাকে। ভয়ে গলা শুকিয়ে আসছে ঈর্ষার। এই ছোঁয়াটা আগেও অনেকবার উপলব্ধি করছে ঈর্ষা, তবে আয়ানের নয়। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো সে। হঠাৎ কেউ পিছন থেকে দুজনকে ছাড়িয়ে ঠাস করে সর বসিয়ে দিল ঈর্ষার গালে। পড়তে গিয়েও নিজেকে সামলে নিল ঈর্ষা।
জ্বলে উঠল টর্চের আলো। তমনার সামনে দাঁড়ানো। একটু আগেই তো তিনি ঈশাকে এখানে আসতে বললেন, তাহলে হঠাৎ এমন করার মানে বুঝতে ব্যর্থ হলো সে। লজ্জা করে না? নিজের স্বামী, সন্তান, সংসার থাকতে অন্য একটা ছেলের সাথে রাসলীলা করতে? তোকে জন্ম দিয়ে এই দেখতে হলো? যদি আজ তোর পিছু না নিতাম তাহলে তো এসব জানতেই পারতাম না। রাগে গজগজ করতে থাকলো তমনা। মা, তুমি এসব কি বলছো? আর বলতে পারলো না। সামনে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ান এখানে কি করছে? তাহলে কি আবারও আয়ান তাকে ভুল বুঝবে? নিজের চোখের সামনে প্রিয় মানুষটিকে অন্য কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে চোয়াল শক্ত হয়ে গেল আয়ানের। ইচ্ছে করছে ঈশা আর মেঘ দুজনকে মাটিতে পুঁতে ফেলতে। নিজের হাত দুটো শক্ত করে মাটির দিকে তাকিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। আয়ান চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করছে। তমনা আয়ানের দিকে তাকিয়ে রাগে দৃষ্টি নিয়ে বলে, আয়ান, আমি তোমাদের বাড়িতে আসছিলাম। এমন সময় ঈশাকে হন হন করে বেরিয়ে যেতে দেখে ওর পিছু নিয়েছি। আর এখানে এসে যা দেখলাম, ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। মেঘের সাথে এতক্ষণে ঈশার খেয়াল করলো মেঘ এখানে এক কোণে দাঁড়িয়ে আছে। তাহলে একটু আগে মেঘে ঈশাকে জড়িয়ে ধরেছে। মেঘের চেয়েও আজ বড্ড আশ্চর্য লাগছে তমনাকে। আর সহ্য করতে পারছে না ঈশা। এক প্রকার চেঁচিয়ে বলল, মা, কিসব বাজে কথা বলছো তুমি? তুমি নিজেই তো আমাকে ফোন করে এখানে আসতে বললে। এখন আয়ানের সামনে আমাকে কেন ছোট করছো? এই একদম চুপ। আমি তোকে মোটেও আয়ানের সামনে ছোট করছি না, বরং তোর আসল চেহারাটা ঢাকতে আমাকে চুপ করতে বলছিস। বুঝলাম আমি তোকে এখানে ডেকেছি, তাহলে এখানে মেঘ কী করছে? ওকে বুঝে আমি এখানে ডেকেছি? আন্টি, আপনি আমাকে কেন এখানে ডাকবেন? ঈশাই তো আমাকে এখানে ডেকেছে। অনেকদিন আমাদের দেখা হয়নি তাই। মেঘের এমন কথায় মাথায় যেন বাজ পড়ল ঈশার। কিছুই মাথায় ঢুকছে না। যে তমনা মেঘকে সহ্য করতে পারে না, সেই তমনা আজ মেঘের এভাবে সাপোর্ট করছে। নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছে না সে। কিন্তু আয়ান কিছু বলছে না, চুপচাপই শুনছে। ঈশা এদিকে গিয়ে আয়ানের হাত ধরল। চোখ খুলে শান্ত গলায় বলল, আমি তোমাকে এখনও সম্পূর্ণ বিশ্বাস করি ঈশা, তাই সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। কেন তোমার মা তোমার এগেনিস্টে এসব বলছে? সবটা। আয়ান, আসলে আমি। হাত দিয়ে থামিয়ে দিল আয়ান। একবার তমনা মেঘ আর ঈশাকে দু চোখে পরখ করে নিয়ে বলল, যেটা বলবে ভেবে বলবে। যদি তুমি সত্যি বলো তাহলে তোমার মা মিথ্যে বলছে, আর যদি তোমার মা সত্যি বলে তুমি মিথ্যে বলছো। ঈশা দমে গেল। কিভাবে তার মাকে সবার সামনে মিথ্যেবাদী বলবে? কিন্তু সত্যিটা আয়ানকে না বললে আয়ান যে ঈশাকে ভুল বুঝবে। বাড়িতে চলো, তোমার সাথে সেখানে ঠান্ডা মাথায় কথা বলবো। কথাটা বলে আর অপেক্ষা করালো না আয়ান। ধরে রাখা ঈশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। হনহন করে চলে গেল সেখান থেকে। ঈশাও ছুটল আয়ানের পিছু পিছু। দুপা এগোতে এসে দাঁড়ালো তমনা। হাতটা মাথায় নিয়ে সলসল চোখে বলল, তোকে আমার কসম রইল, নিজের বাবার ভালো চাইলে আয়ানকে কিছু বলবি না। আয়ান আশেপাশে ঈশাকে না দেখে আবার ছুটে এলো। ঈশার হাত ধরে গাড়ির সামনে নিয়ে গেল। দরজা খুলে ঈশাকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে মন দিল। ঈশার অবুঝ মস্তিষ্ক শুধু একটা কথাই ভাবছে, রুদ্রজুবাইয়ের কী এমন হয়েছে? কোথায় গিয়েছিলিস তোরা? বলে যাবি তো? বাড়ির লোক কতটা চিন্তায় ছিল তোকে বাড়িতে না পেয়ে বুঝতে পারলাম। ঈশার সাথে কোথাও একটা আছিস, কিন্তু আয়রা শুনে কি সেটা বুঝবে? আয়রা থেকে নিজের কোলে পেয়ে পরপর দুটো চুমু খেলো ঈশা। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল আয়রার। মাকে পাশে না পেয়ে এক প্রকার কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে। বাড়ির সবাই কান্না থামানোর চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ। মেয়েটা এখনও কাঁদছে। এক মুহূর্তের জন্য মেয়ের কথা ভুলেই গিয়েছিল। হঠাৎই তমন অমন আর্তচিৎকার শুনে মেয়েকে কোলে ঘুম পাড়িয়ে দিয়ে ড্রয়িং রুমে সবার দিকে তাকিয়ে আয়ানের রুমের দিকে পা বাড়ালো। আয়ান রুমে যাওয়ার আগে বারবার বলে গেছে যাতে ঈশাকে আয়ানের রুমে পাঠিয়ে দেয়। ড্রিম লাইটের আলোয় সব কিছু আবছা দেখা যাচ্ছে। আয়ানকে রুমের কোথাও দেখা যাচ্ছে না। সিগারেটের বাজে গন্ধ আসছে। হয়তো বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করছে। যখন আয়ান কোনো কারণে প্রচণ্ড রেগে যায় বা টেনশন করে তখন স্মোক করে, নেশা করে, ড্রিঙ্কস করে। তারপর আর কখনো এসব করেনি। সেদিন থেকে তার সমস্ত রাগ টেনশন যেন এক নিমিষে দূর করে দিত। ভালোই হয়েছে ঈশার কাছে, অন্তত আয়ানের মুখোমুখি হতে হবে না। বালিশ টেনে আয়রাকে পেটের মাঝখানে শুইয়ে দিয়েছে। আয়রার পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করার আগে আয়ান টেনে দাঁড় করিয়ে দিল তাকে। দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় তোমার আমার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমাতে যাওয়ার? আমাকে কষ্টে রেখে তুমি শান্তিতে ঘুমাবে? সেটা তো হতে পারে না। কিভাবে বলবো তোমায় আয়ান? মাঝে আমাকে অদৃশ্য এক বাঁধনে বেঁধে দিয়েছে। আয়ান, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে। আমাকে একটা দিন সময় দাও। আমি মায়ের সাথে একবার আলাদা কথা বলি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিব। কেন? আন্টির সাথে তুমি আলাদা কেন কথা বলবে? আন্টির সাথে তুমি কোনো কথা বলবে না। আন্টির সাথে কথা বলে তুমি তোমার দোষ এড়াতে চাইছো? আমি সেটা হতে দিচ্ছি না। আমি পুরো ঘটনাটা এখনই জানতে চাই। তোমার এই চুপ করে থাকা একদিনের সময় নেওয়া আমার কাছে কি মনে হচ্ছে জানো? আন্টি যা বলছে সব সত্যি। ছি আয়ান,
তোমার কথায় দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ চুপ করো। ঠান্ডা মাথায় আমার কথাটা একবার মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি তো শুনতে চাই, জানতে চাই আসল সত্যিটা কি। একটা সত্যি কথা বলবে, আয়রা আমার মেয়ে তো, নাকি তোমার আর মেঘের অবৈধ সন্তান? ঈশা সহ্য করতে পারলো না, ঠাস করে একটা সর বসিয়ে দিল আয়ানের গালে। কীভাবে পারলো আয়ান এভাবে বলতে? কাবার থেকে সেদিনের ডিভোর্স পেপারটা বের করে ঈশার হাতে দিয়ে বলল, হয় সত্যিটা আমাকে বলবে, না হয় আমায় মুক্তি দিবে, অন্যথায় আমি আয়রার ডিএনএ টেস্ট করব। কথাগুলো বলে সফল পায়ে হেঁটে বেরিয়ে গেল আয়ান। আজ নিজের কাছে মানুষটাকে বড্ড অচেনা লাগছে। দুচোখ দিয়ে অজর ধারায় অশ্রু ঝরছে, কিন্তু ঈশা মুছল না। যত ঈশাকে অপমান করুক, কিন্তু বারবার আয়রাকে কেন টেনে আনে দুজনের মাঝে? ভালোবাসায় এত বিশ্বাসের অভাব। আজ আয়রা ছোট বলে কিছু বুঝতে পারেনি। যদি আয়রা বড় হতো, এমন পরিস্থিতি সৃষ্টি হতো, তাহলে নিজের মাকে চরিত্রহীন ভাবত। ঈশ্বর চায় না বারবার নিজের সতীত্বের প্রমাণ দিতে। আয়রার পরিচয় নিয়ে আঙ্গুল উঠুক। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। রাগ, জেদ, ভালোবাসা, অভিমান, অভিযোগ, অতিরিক্ত জিনিস সব কিছু তছনছ করে দেয়। যেমনটা আয়ানের অবদ্ধ ভালোবাসা রাগের বশে কী বলেছে তা হয়তো ভাবেনি। ডাক্তারের কাছে ডিএনএ টেস্ট করবে, যার মানে এটাই দাঁড়ায় ভালোবাসার উপর বিশ্বাস নেই। সেখানে বিশ্বাস নেই, সেখানে বিলাসিতা ছাড়া আর অন্য কিছুই না। শেষবারের মতো ঈশা আর আয়ানের ছবিটার দিকে তাকিয়ে চোখ মুছে নিল। পুনরায় আয়রাকে কোলে নিয়ে আহমেদ বাড়ি থেকে বেরিয়ে এলো। রাত গভীর হওয়ায় সবাই বেঘরে ঘুমাচ্ছে। কাউকে জানালো না সে। সবাই জাগলে হয়তো ঈশা আর আয়রাকে যেতে দিত না, কিন্তু ঈশা আর এই বাড়িতে থাকতে চায় না। নিজের বাবার বাড়ি ফিরে গেলে হয়তো দুদিন পর আবার গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। ভালোবাসার কখনো সময়, বয়স কিংবা দূরত্বর কাছে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। 5 বছর পর আয়রা হঠাৎই মায়ের গলা শুনতে পেয়ে থমকে গেল। আয়রা হাত থেকে ফোনটা লুকাতে চেয়ে অটোমেটিকভাবে নিচে পড়ে গেল। একটু আগে ডিনার করে রুমে এসেছে। ডিনার করার পর বারবার ঈশা বলে দিয়েছে যাতে রুমে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু আয়রা মায়ের ফোন নিয়ে ইউটিউব থেকে ফানি ফানি সং সার্চ করে ডান্স করছে। তাই মায়ের অনুপস্থিতিতে ডান্স করছে। হচ্ছেটা কি এখানে? তোমাকে আমি বারবার বলেছি ঘুমিয়ে পড়তে, আর তুমি ডান্স করছো? কাল সকালে স্কুল আছে ভুলে গেছো? কালকে তো তোমারও খোলা আছে। তুমি জেগে থাকতে পারলে আমি কেন পারবো না? সেই বেলায় ঈশা সহ্য করতে পারল না, টুস করে চুমু খেলো আয়রার গালে। মেয়ের মুখে এমন পাকা পাকা কথা যে সে প্রায় শোনে। তখনই মনটা আনন্দে ভরে ওঠে তার। রুমের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট অন করে দিল। অন্ধকারে আয়রা ভয় পায়। আয়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। মাথাটা নিজের বুকে নিয়ে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রার মাথার খোলা চুলগুলো বাতাসে উড়ে উড়ে ঈশার মুখে পড়ছে। খুব পছন্দের চুল এগুলো। যখন একটু বুঝতে শিখেছে তখন থেকে আর কখনো চুল কাটতে দেয়নি ঈশাকে, কিন্তু ঈশা এটা ওটা বলে চুল কেটে দিত। মায়ের উপর অভিমান করে বসে থাকতো আয়রা, কথা বলতো না। মেয়ের অভিমান ভাঙতে তখন অনেক কাঠখড় পোড়াতে হতো ঈশাকে। আয়রা কুটিসুটি মেরে ঈশার বুকে ঘুমিয়ে আসে। ঈশার কাছে আয়রার এমন ঘুমন্ত মুখটা খুবই প্রিয়। মেয়ের এই মায়াবী মুখটার দিকে তাকিয়ে হাজার জন্মের কষ্ট ভুলে যেতে পারবে। হয়তো এটা মাতৃত্বের স্বাদ। ঈশা মৃদু হাসল। হয়তো আজ এই ডাকটার জন্য সে নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে এখানে চলে এসেছে। আলতো হাতে আয়রার মাথাটা বালিশে রাখলো। বেডের এক কোণে বাস করে রাখা ব্ল্যাঙ্কেটটা খুলে আয়রার কোমর অবধি টেনে দিল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে দাঁড়ালো ঈশা। খানিকক্ষণ ভালোভাবে বুক সেলফ থেকে খুঁজে খুঁজে কয়েকটা প্রয়োজনীয় বই বের করলো। ব্যাগের চেইন খুলে ল্যাপটপ আর কিছু ফাইল বের করে আসন পেতে সোফায় বসে পড়ল। গভীর ধ্যান দিল বইয়ের পাতায়। কালকে একটা মামলা রায় হয়ে যাবে। যে করে হোক ঈশাকে মামলায় জিততেই হবে, কারণ এটাই তার জীবনের প্রধান লক্ষ্য। হুমায়ুন আহমেদ আজাদের রচিত বই কবিতাটি ঈশার জীবন দ্বারা একদম পাল্টে দিয়েছে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে। কবিতাটির প্রতিটি লাইন ঈশার দৃষ্টান্ত। যখন নিজের চেনা পুরো পৃথিবী ঈশার বিপক্ষে চলে গেছে, তখন পাশে এসে দাঁড়িয়েছে ঈশার বেস্ট ফ্রেন্ড দুয়ান। ঈশাকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নতুনভাবে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আজ ঈশা একজন সফল লয়ার। এখন পর্যন্ত একটাও মামলায় হারেনি। আসবো ম্যাডাম? দরজায় নক করে দুয়ান। দুয়ানের কথায় ঘুম আলগা হয়ে এলো ঈশা। রাতে সোফায় হেলান দিয়েছিল। পড়তে পড়তে কখন যে সোফায় ঘুমিয়েছে খেয়ালই নেই। চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুমের ভাব দূর করার চেষ্টা করলো। কোল থেকে ল্যাপটপ আর ফাইলগুলো সরিয়ে উঠে দাঁড়ালো। দুয়ানের দিকে তাকিয়ে ফোন চেক করলো। 8টা বাজে। তার ছেলের হাসি দিয়ে বলল, এ বাড়ির তোর ঘর তোর, এখানে আসতে হলে কারো পারমিশন নিতে হয় না। এটা আমার বাড়ি হলো, বর্তমানে এই রুমটা তোর। তাই মানবতার খাতিরে বলিস আর ম্যানার্স বলিস, পারমিশন তো নিতেই হয়। ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসল ঈশা। শব্দহীন সেই হাসি। নেই কোনো প্রশান্তি, শুধু আছে একরাশ ক্লান্তি। ঈশার এমনভাবে মুখ কুঁচকে বলল দুয়ান,
এত রাত জেগে কেন পড়তে যাস বলবি একটু? আগে নিজের শরীরের যত্ন নে, সুস্থ থাক, না হলে কিভাবে অন্য সমস্যার সমাধান করবি? সেটাই তো চেষ্টা করছি। জানিস, আজ এমন এক মামলা রায় হবে যেখানে সন্তানের প্রতি বাবার অফুরন্ত ভালোবাসা রয়েছে। প্রায় 1-1.5 বছর আগের কথা। বাবা কাজ করতো নামি দামি বড়লোক বাড়িতে। মা সন্তান জন্মের সময় মারা গেছে। বাবা ছোটবেলা থেকেই সন্তানকে খাইয়ে দাইয়ে বড় করেছে। মায়ের অভাব বুঝতে দেয়নি। বাড়ির বড় সাহেব একদিন খাবার খাচ্ছিলেন। গরিব গরিব বাবার সন্তান তখন দূর থেকে তা ফলো করছিল। প্রথমে খেয়াল না করলেও বেশ কিছুক্ষণ পর বাড়ির মালিক খেয়াল করে। তখন বাচ্চাটাকে অনেক মেরেছিল। সন্তানের শরীর থেকে অজর দ্বারা রক্ত ঝরছিল। এমন দৃশ্য সহ্য করতে পারেনি গরিব বাবা। নিজের রাগ দমন করতে বড় সাহেবকে অনেক মেরেছিল। বাড়ির গার্ডরা থামতে এলে তাদেরও মারে। একদম বেহাল অবস্থা করে ফেলে। প্রায় 6 মাসের মতো তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। গরিব বাবাকে পুলিশে দিয়েছিলেন। বুঝতেই তো পারছিস, বড়লোকের ব্যাপার স্যাপার। অনেক টাকা দিয়ে ফাঁসির রায় কার্যকর করেছিলেন, কিন্তু শেষ অবধি ফাঁসি স্থগিত করা হয়। আজ জাজ আবারও রায় দিবে, হয় ফাঁসি নয়তো জামিন। আসামি পক্ষের মামলা আমি কখনো নেই না, কিন্তু ছোট মেয়েটার কান্না আমাকে দমিয়ে দিয়েছে। বাবা ছাড়া মেয়েটার আর কেউ নেই, তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে মামলাটা নিয়েছি। আজ আমাকে জিততেই হবে, না হলে বাবা মেয়ের এই ভালোবাসার জুটি আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। একটু থেমে আবার বলল, একজন বাবা সন্তানের জন্য পৃথিবীটা তুলে আনতে পারে, আরেকজন বাবা সন্তানের স্বীকৃতি দিতে নারাজ। আয়ানকে প্রচুর মিস করছিস তাই না? তাহলে ফিরে যা। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো ভরে এলো। জোরে পড়ার আগে তর্জনী দিয়ে মুছে নিল। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফিরে যাওয়ার হলে তো এত দূর আসতাম না। শত কষ্ট সহ্য করে ওখানে থাকতাম। ওসব বাদ দে, আমার দেরি হয়ে যাচ্ছে। জয়ী অসুস্থ, আজ আসবে না। আর আমার বাড়ি ফিরতে দেরি হবে। তুই একটু কষ্ট করে আয়রাকে স্কুল থেকে নিয়ে আসিস। বলে ওয়াশরুমে ঢুকে গেল। এই যা, ওকে তো বলতেই ভুলে গেলাম, আজ অনুরা আসবে। ওয়াশরুমে দরজা লক করে কান্নায় ভেঙে পড়ল ঈশা। তুমি তো অনেক সুখেই আছো, তাহলে আমি কেন পারছি না সুখে থাকতে? সারাদিন কাজের মাঝে ডুবে থাকি, তবু আমি ভুলতে পারি না তোমাকে। আদালতে বাবা সন্তানের মধ্যে সম্পর্ক দেখলে কষ্টে বুকটা ফেটে যায়। সবার কাছে একজন কঠিন উকিল হলেও নিজের মেয়ের কাছে বড্ড অপরাধী। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুঁটি খুঁটি দেখতে ব্যস্ত আয়ান। ঈশা চলে যাওয়ার পর আজ প্রথমবার আয়ান অফিসে যাবে। আজ ঈশা থাকলে আয়ানের কপালে চুমু দিয়ে অফিসে পাঠাতো, যেমনটা আগে পাঠাতো। ঠিক করে নিয়েছে আর নিজেকে কষ্ট দিবে না। ভেবে নিয়েছে আল্লাহ যদি ঈশাকে তার ভাগ্যে রেখে থাকে তাহলে ঈশা আয়ানের হবে। 5 বছরের সব জায়গায় খুঁজেছে ঈশাকে, কিন্তু তার দেখা মেলেনি। অনেক কষ্ট দিয়েছে, নিজেকে আর দেবে না। দেওয়ালে বড় করে বাঁধিয়ে রাখা ছবিটা খুলে হাতের মাঝে বন্দি করে নিল। ঈশার পেটের উপর আলতো করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরল। ছবিটা সেই দিনে তোলা, যখন ঈশার 8 মাসে প্রেগনেন্ট ছিল। দুজন পাশাপাশি দাঁড়ানো। কোথায় আছো তুমি ইস্যু পাখি? আজও কি আমার উপর বড্ড অভিমান করে আসো? করাটা খুবই স্বাভাবিক, তবে যাওয়ার আগে তো আমাকে মেরে ফেলে যেতে। আচ্ছা, আমার বুকে মাথা না রেখে তুমি ঘুমাতে পারতে না? তাহলে আজ কার বুকে মাথা রাখো? তুমি ছাড়া আমার বুকে মাথা রাখার মতো কেউ নেই, তাই এখন আর আমি শান্তিতে ঘুমাতেও পারি না। আজও আমার স্বপ্নে তোমার বসবাস। সেদিন আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, তাই রুড বিহেভ করেছি, যাতে তুমি বাধ্য হয়ে সত্যিটা বলো। কিন্তু যেটা করলে সেটা একদম ভিন্ন। তোমাকে একটু আঘাত করতে গিয়ে নিজেকে আঘাত দিতে দিতে একদম ভেঙে গেছি। আচ্ছা, আমার আয়রা সোনা কেমন আছে? কত বড় হয়েছে? বাবার উপর রেগে আছে তাই না? সরি সোনা, তোর বাবাকে মাফ করে দিস। সে যে বড্ড পাষাণ। তুমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসা, অপূর্ণতার জন্মানো এক তীব্র হাহাকার। আয়ান রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য পা বাড়ালো। ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার আগেই থামিয়ে দিল তিথি। কোথায় যাচ্ছ তুমি? আর একটু পর আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে বের হতে হবে, ভুলে গেছো? না মা, ভুলিনি। সেখানে কয়দিন থাকবো সেটা তো ঠিক জানি না, তাই অফিসে গিয়ে একবার সবটা দেখে আসি। তুমি আমার অফিসে যাবে না? তোমার অতি রাগের জন্য আজ নিজের বউ মেয়েকে হারিয়েছ, আমার বাবাকে। এখন আবার অফিসটাকে শেষ করতে চাও? আজাদ আহমেদ বলছেন। কোনো বাক্য উচ্চারণ করলো না আয়ান। মাথা নিচু করে পুনরায় নিজের রুমে চলে গেল। মাথায় হাত দিয়ে বেডের উপর বসে আছে। ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে, কিন্তু পারছে না। সে চায় না রাগ দেখাতে। একবার রাগ দেখিয়ে তো ঈশাকে আর আয়রাকে হারিয়েছে, আবার রাগ দেখালে যারা বাকি আছে তাদেরও হারাবে। বদলে গেছে সব কিছু। কারো থাকা না থাকা একটু যায় আসলেও থেমে থাকেনি অন্য কিছু। ঈশা চলে যাওয়ার পর আজাদ আহমেদ কখনো ভালোভাবে কথা বলেনি আয়ানের সাথে। ছেলের উপর অনেক অভিমান জমে আছে তার। আয়ানের জন্য রুহান আহমেদ হার্ট অ্যাটাক করে মারা গেছে। রিহুর অবস্থাও তেমন ভালো নয়। এমন সময় কাঁধে হাত রাখলো তমনা।
আজ এমন পরিস্থিতির জন্য একমাত্র দায়ী সে। আয়ান কারো কাঁধে হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকালো। তমনা দেখে দেখে আবারও চোখ সরিয়ে নিল। তমনা আয়ানের পাশে বসে মাথা নিচু করে বলল, আমি মা নামের কলঙ্ক। নিজের মেয়ের সংসার আমি ভেঙে দিয়েছি। তোমারা তোমার পরিবারের শান্তি কেড়ে নিয়েছি। আমি কি করতাম বলো? নিজের স্বামীকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় যে আমার হাতে ছিল না। কিন্তু দেখো, প্রিয় মানুষটিকে বাঁচাতে পারলাম না। ঈশা চলে যাওয়ার সাথে সাথে সব শান্তি নিয়ে গেল। আসলে নিজের চোখ মুছে তমনা। আন্টি প্লিজ, আপনি এসবের জন্য নিজেকে দোষারোপ করবেন না। এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। নিজের ভালোবাসার উপহার আগলে রাখতে পারিনি। অবহেলায় আমি হারিয়ে ফেলেছি। ফ্লোরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আয়ান। তমনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো সে। কাবার থেকে লাগেজ আর কিছু প্রয়োজনীয় জামা কাপড় বের করে গুছিয়ে নিল। আজ ঈর্ষা থাকলে হয়তো এসব করতে হতো না, কাউকে কষ্টও পেতে হতো না, আসলে চোখ মুছতে হতো না। আয়রা দুষ্টুমিতে পুরো বাড়ি আলোকিত করে রাখত। কিন্তু তমনাই বা কী করতো? কে চায় নিজের প্রিয় মানুষটিকে হারাতে? নাকি চায় নিজের মেয়ের সংসার ভাঙতে? হাত দিয়ে অঙ্ক গণনা করছে আর ভাবছে আয়রা। গাড়িতে ওঠার পর থেকে কোনো একটা হিসাব মেলানোর চেষ্টা করতে সে ব্যস্ত। তার পাশে ঈর্ষা বসে পাইলে চোখ বুলিয়ে নিচ্ছে আর মেয়ের কাণ্ড থেকে মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি থামলো আয়রার স্কুলের সামনে। ঈর্ষা দরজা খুলে আগে নেমে দাঁড়ালো। ঈর্ষাকে নামতে দেখলে দেরি করলো না আয়রা, সেও দূরত্ব পায়ে নেমে দাঁড়ালো। ঈর্ষাকে হাত দিয়ে টাটা ইশারা করে সামনের দিকে পা বাড়ায়। কয়েকটা বড় পা পেলে সামনে এগিয়ে গিয়ে থেমে গেল। আয়রার সামনে একজন বাবা তার ছেলেকে কিসব বলছে। দূরে থাকার কারণে স্পষ্ট শোনা যাচ্ছে না। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুমো খাচ্ছে। গাড়িতে ওঠার আগে আবার মেয়ের দিকে তাকিয়ে পরখ করে নিল ঈর্ষা। আয়রাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করলো। বুঝতে আর বাকি রইল না নিজের বাবাকে খুব মিস করছে। ঈর্ষা দেরি না করে তাড়াতাড়ি আয়রার কাছে গিয়ে বসে পড়ল। প্রতিদিন সকালে স্কুলে ভালোভাবে পরিষ্কার করা হয়। গাছগুলো সারিবদ্ধভাবে কেটে সমান করা হয়েছে। সকালে হয়তো গাছে পানি দেওয়া হয়েছিল, তাই পানিগুলো এসে মাঠের মাঝখানে জমা হয়েছে, যাতে কাদাচ্ছন্ন পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা। ঈর্ষা সেদিকে পরোয়া না করে সেখানে বসে পড়ল। এখন মেয়ের পাশে থাকার চেয়ে যেন পৃথিবীর আর কোনো কাজ নেই তার। মেয়ের হাত টেনে কোলে বসিয়ে দিল। অনবরতভাবে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রা মায়ের দিকে মুখ ঘুরিয়ে নেয়। অশ্রুসিক্ত নয়নে ঈর্ষার কাঁধে মাথা রাখতে রাখতে বলল, মাম্মা, আমার পাপা কবে আসবে? মেয়ের মুখের এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ঈর্ষা। মেয়েকে আবারও সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে হবে। নিজের চোখের অশ্রু জমার আগেই মুখ ফুটে বলে উঠল, আসবে মাম্মা, তুমি যখন বড় হবে তখন চলে আসবে। ঈর্ষার মুখের উপর উত্তর পেয়ে সাথে সাথে প্রশ্ন করল আয়রা, মাম্মা, ওদের পাপা তো ওদের সাথেই থাকে, তাহলে আমার পাপা দূরে থাকে কেন? কেন আমি বড় হলে আসবে মাম্মা? এসব আর সহ্য করতে পারল না। ঠোঁট চেপে কেঁদে দিল ঈর্ষা। মায়ের এমন কান্না দেখে সেও কেঁদে দেয়। আদো আদো ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখ মুছে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, সরি মাম্মা, আমি কখনো তোমাকে পাপার কথা জিজ্ঞেস করব না। তুমি কেঁদো না। আর পাপা ফিরে এলে পাপাকে ভীষণ করে বকে দিব। কেন আমাদের ছেড়েও বিদেশে পড়ে আছে? আয়রার এমন কথা শুনে একটু আবেগগত হাসি হাসল ঈর্ষা। আজ যেখানে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে মেয়ে ঈর্ষাকে সান্ত্বনা দিচ্ছে। পরপর মেয়ের গালে 4টি চুমু খেলো। আয়রার গলায় থাকা লকেটটা স্কুল ফ্রকের নিচ থেকে বের করে আয়রার হাতে ধরিয়ে দিল। লকেটটা হাতে পেতে আয়রা সেখানে শব্দ করে চুমু খেলো। নিজের গলা থেকে লকেটটা খুলে মায়ের গলায় পরিয়ে দিয়ে বলল, এই তো আমার পাপা। দেখেছো মাম্মা, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। আমাদের পাপা তো আমাদের সাথেই আছে। তিনি দূরে থেকেও আমাদের সাথে ছায়া হয়ে রয়ে আছে। তাই তো এই না হয় আমার প্রিন্সেস আয়ুষও না। ঈশ্বর কথায় আয়রা মুখ ভার করে অন্যদিকে ফিরে রইল। ঠোঁট দুটি আস্তে আস্তে বাঁকিয়ে বলল, আমি প্রিন্সেস আয়ু সোনা না, আমি প্রিন্সেস বাবুই আয়ু সোনা। ভুলে গেছ? এই তো, নাক ধরেছি, কান ধরেছি, ভুল হয়ে গেছে আমার প্রিন্সেস বাবুই আয়ু সোনা। ঈর্ষা অপেক্ষা করলো না। পুনরায় আবারও গলার লকেটটা খুলে আয়রার গলায় পরিয়ে দিল। মায়ের সাথে এমন হাজারো কথা বলতে ব্যস্ত হয়ে গেল ছোট আয়রা। সত্যি, মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। দেখা যায় হাজারো কষ্ট কাউকে মুখ ফুটে বলা যায় না, আর বলে দিলেও বুঝতে অনেকটা সময় লাগে। কিন্তু মাকে কিছু বলে দিতে হয় না, সে তার অস্তিত্ব দিয়ে সবটা বোঝে নাই। সে কখন থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে দুয়ান। এক হাত দিয়ে আয়রার হাত ধরে অন্য হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে আছে। কখন তার অপেক্ষার অবসান ঘটিয়ে অনায়ার দেখা মিলবে। তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সোজা আয়রার স্কুলে গিয়েছিল। কিন্তু তখন আয়রার স্কুল ছুটি হয়নি দেখে ঘড়ির টাইম দেখতে দেখতে সময় ওয়েস্ট করেছে। হয়তো তখন এমন ছিল অনায়ারা তখন নিজেদের বাড়িতে ছিল। একটু আগে প্লেন ল্যান্ড করেছে, বের হতে একটু দেরি হচ্ছে। দুয়ানের ইচ্ছে করছে দৌড়ে প্লেনের ভিতর ঢুকে যেতে।
এত কেন দেরি হচ্ছে? প্রতিটা মুহূর্তে এক একটা যুগের থেকেও বেশি মনে হয়। ভিডিও কলে প্রায় প্রতিদিনই অনয়ার সাথে তার কথা হয়, কিন্তু সে দেখার কাছাকাছি দেখা কি কখনো এক হয়? আজ একজন প্রেমিক অপেক্ষা করছে তার প্রেয়সীর জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে অনয়া আর তার পরিবারের দেখা মিলল। পরনে গাঢ় নীল রঙের চড়িদার, এক পাশে সেফটি পিন দিয়ে ভালোভাবে লাগানো, অন্য পাশে চুলগুলো গুছিয়ে বেনিন করা, নয়নের নীলাভ কাজল, যে আঁকি এদিক ওদিক কিছু একটা খোঁজার জন্য বিরল। দোয়ানের কাছে অনায়াকে পরীর মতো কোনো অংশে কম লাগছে না। অনায়ার দিকে দৃষ্টি সরিয়ে নিল, সামনের দিকে এগিয়ে গেল। সবার সাথে কৌশল বিনিময় করে লাগেজ টেনে নেওয়ার সময় খেয়াল করলো আয়রা পাশে নেই। লাগেজগুলো ওভাবে রেখে আয়রা আয়রা বলে চারদিকে খুঁজতে লাগলো। প্রথমবার এয়ারপোর্ট দেখে নিজেকে সামলাতে পারেনি আয়রা, তাই একে একে ঘুরতে বেরিয়ে গেছে। হঠাৎ অনায়া পিছন থেকে বাউ করে উঠল আয়রা। সবাই দৃষ্টি গিয়ে পড়লো তখন আয়রার দিকে। দুয়ানে তো ইচ্ছে করছে আয়রাকে ঠাটিয়ে কয়েকটা দিতে, কিন্তু এখন দিলে একটু পর আবার ঈশার হাতের মার খেতে হবে তাকে। তাই তো দমে গেল। তবুও রাগে দৃষ্টি নিয়ে চেঁচিয়ে বলল, কোথায় গিয়েছিলিস তুই? জানিস আমি কতটা টেনশন করছি? তোর কিছু হলে তোর মা তো আমাকে একদম কুটি কুটি করে কেটে নদীতে ভাসিয়ে দিত। আচ্ছা মামা, কুটি কুটি করে কি দিয়ে? বটি দিয়ে নাকি ছুরি দিয়ে নাকি চাপাতি দিয়ে? আয়রার এমন অভিনয় দেখে দুয়ানের রাগ নিমিষে গায়েব হয়ে গেল। সাথে সাথেই হেসে দিল সবাই। দুয়ান হাসতে হাসতে বলল, সেটা যখন তোর মা আমাকে কুটি কুটি করবে তখন দেখিস কেমন। এবার চল পাকা বুড়ি, দেরি হয়ে যাচ্ছে। ফুলে উঠল আয়রা, দপ করে মাটিতে বসে পা ছড়িয়ে কাটতে লাগলো। আমি পাকা বুড়ি না, আমি প্রিন্সেস বাবুই আয়ুষোনা। আর প্রিন্সেস কখনো হেঁটে যায় না, ঘোড়ায় করে যায়। তাই আমি এখন ঘোড়ায় করে যাব। দুয়ান বেচারা পড়েছে মহা মুসিবতে। ইচ্ছে মতো গালি দিচ্ছে জয়ীকে। কেন আজই অসুস্থ হতে হলো তাকে? এখন আয়রাকে সামলাবে নাকি লাগেজগুলো নিয়ে যাবে বুঝতে পারছে না। দুয়ানের ইনোসেন্স ফেস দেখে আয়ান আয়রাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আয়রা কান্না থামিয়ে আয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি এমন কিছু তার বোধগম্য হলো না। প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলো, পরেক্ষণে মন দিয়ে তাকিয়ে রইল। এই মুখটা যেন তার খুব চেনা, নিজের কাছের কারো। আয়রা হাত বাড়িয়ে আয়ানের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রার এমন ব্যবহারে আয়ানকে ঈর্ষার কথা মনে করিয়ে দিল। ঈর্ষার কাছে আয়ানের এই খোঁচা খোঁচা দাড়িগুলো খুব পছন্দের ছিল। সারা রাস্তা দুজন দুজনের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। এখনও ঈর্ষা বাড়ি ফিরেনি। রাত 8টা ছাড়িয়ে 9টার কাছাকাছি। আয়রা মুখ ভার করে সোফায় বসে আছে। অনেক অভিমান জমি আছে আয়রার। আজ কেন এত দেরি করে আসছে? প্রতিদিন 5টার আগে বাড়ি ফিরে আসে, তাহলে আজকে আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? আয়ান ছাড়া সবাই রাতে ডিনার করেছে, কিন্তু সেদিকে আক্ষেপ নেই আয়রার, কারণ সে মাকে ছাড়া কখনো খায় না, না কখনো ঘুমাতে পারে। আয়রার পাশে বসে আয়ানও অপেক্ষা করছে আয়রার মায়ের জন্য। আয়রার এমন শুকিয়ে যাওয়ার মুখটার দিকে তাকিয়ে দুয়ান ঈশার সেলফোনে ডায়াল করলো। নাম্বারে ঢোকার সাথে সাথে রিসিভ হলো। ঈশা জানতো এখন বাড়ি থেকে ফোন আসবে, তাই তো ফোন হাতে নিয়ে বসেছিল। ফোন রিসিভ হতে অন্য পাশ থেকে শোনা গেল এক বিরক্তি মাখা কণ্ঠ, ফোনটা আয়রাকে দে। ঈশার এমন গলা শুনে দেরি করলো না দুয়ান, তৎজলদি ফোনটা এগিয়ে দিল আয়রার দিকে। কিন্তু আয়রা ফোনটা না নিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। আয়রার ব্যবহারে দুয়ান মুখ ফুটে বলল, আয়রা মুখ ভার করে অন্যদিকে ফিরে আসে মনে হয়, কথা বলবে না। তুই ফোনটা স্পিকারে দে। দুয়ান ফোনের স্পিকার প্রেস করে। ফোনটা একটু সামনে এগিয়ে ধরলো যাতে আয়রা ঈশার কথা সব শুনতে পারে। কিছুক্ষণ আবার নীরবতায় চেয়ে যায়। পারলে এখনই উড়ে আসতো সে। এই জ্যাম যে কখন ছাড়বে তার হিসেব নেই। সব জায়গায় বিরক্তিকর। রাগী ভাব নিয়ে কথা বললো মেয়ের কাছে একদম নরম শান্ত। তাই তো বিরক্তিকর ভাবটা একটু দূর করে হাসির রেখা টেনে বলল, সরি মাম্মা, অনেকগুলো সরি। আমি অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছি। প্লিজ তুমি সামান্য কিছু খাও, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি এসে তোমাকে খাইয়ে দিব। মাম্মার কণ্ঠ পেয়ে একটু শান্ত হলেও পরক্ষণে গর্জে উঠল। মায়ের কথা শেষ হওয়ার আগেই হিংস্র রূপ ধারণ করে। হিংস্র বাঘের মতো দোহানের হাত থেকে ফোনটা ছিনিয়ে এনে নিজের সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। সাথে সাথে কয়েক টুকরো হয়ে যায়। দু হাতের মাঝে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে চেঁচিয়ে বলল, তুমি অনেক পচা মাম্মা, আগের থেকেও আমাকে আর একদম ভালোবাসো না। আমি কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। ছোট্ট একটা মেয়ের এত রাগ, একদম ছোট আয়ানের মতো। সবাই কৌতূহল নিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান হাত দিয়ে উপরে উঠিয়ে ঠোঁট বাঁকিয়ে এমন ভঙ্গি করলো যেন সে কিচ্ছু জানে না। আয়রার কষ্টে আয়ানের খুব কষ্ট হয়। মনে হয় এক রক্তের বাঁধনে বেঁধে আছে। সত্যিই তো বেঁধে আছে, কিন্তু সেটা তার অজানা। আয়ান নুডলসের বাটিটা নিয়ে আবার ঈশার পাশে এসে বসলো। আচ্ছা আয়রা, তুমি প্রচুর রেগে গেলে কাঁদো না? না, আমি মাম্মা কষ্ট পেলে শুধু কাঁদি, না হলে না। তাই মাম্মা আমাকে স্ট্রং গার্ল বলে। তাছাড়া প্রিন্সেসরা কখনো কাঁদে না। ও আচ্ছা, জানো আমি 32 রকমভাবে কাঁদতে পারি। উম্মা, তুমি এত কাঁদো?
না, আমি কাঁদি না, কিন্তু সবার কাছ থেকে তার ভঙ্গিতে কান্না শেখার প্র্যাকটিস করি। তুমি শুনবে? আয়রা মুখে হাসি টেনে আয়ানের কথা শুনতে মন দিল। আয়ান 1 চামচ নুডলস তুলে আয়রার মুখে পুরে দিল। বাটিটা ফাঁসি রেখে নাক টেনে কাঁদতে লাগলো। হুম হুম। আয়রা খাচ্ছে আর দেখছে। আয়ান আরও 1 চামচ মুখে পুরে দিয়ে কাঁদতে লাগলো। আয়রা খুশি দেখে আয়ানের এমন 32 রকমের কান্না দেখতে দেখতে পুরো নুডলস শেষ করে। তারপর আবারও গল্পে মেতে ওঠে। অজান্তে নিজের পাপার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল আয়রা। আয়ান আয়রাকে কোলে নিয়ে রুমে দিয়ে যাওয়ার আগে দুয়ান তুলে নিল। আয়ানকে ডিনার করতে বলে আয়রাকে নিয়ে রুমে শুইয়ে দেয়। বাড়িতে পা রাখতে শরীরে এক অদ্ভুত কম্পন শুরু হয়ে গেল ঈশার। যখন আয়ানের চারপাশে থাকতো তখন এমন অদ্ভুত কম্পন হতো। চারদিকে অন্ধকার বিরাজ করছে। বাড়ির সবাই আলো বন্ধ করে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। আজ সেই বাবা মেয়ের জন্য ছোট একটা বাড়ি আর কাজের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। বাকিটা জ্যামের কারণে। রুমে ঢুকতে দেখলো তার প্রিন্সেস সারা রুমে আলো জ্বেলে ঘুমিয়ে আছে। দুয়ান ফোন করে জানিয়েছিল আয়রা নুডলস খেয়ে ঘুমিয়েছে। ঈশা ভাবতে পারেনি ঈশার প্রিন্সেস ঈশাকে ছাড়াই ঘুমিয়ে গেছে। রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করলো। কাভার থেকে কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অন্ধকারে আয়রার বেবি আছে। ভেজা জামা কাপড়গুলো বেলকনিতে মেলে আয়রার পাশে শুলো। আয়রার মাথাটা নিজের হাতের উপর রেখে মেয়ের কপালে চুমু খেয়ে চোখ বন্ধ করে নিল। আয়রাকে না খাইয়ে নিজে কখনোই খায় না ঈশা, তাই আজও খায়নি। মায়ের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে বুঝতে পেরে চোখ খুলে তাকালো আয়রা। মায়ের ঠান্ডা স্পর্শ পেয়ে ঘুম ভেঙেছিল আয়রার, কিন্তু সে অভিমানে চোখ খোলেনি। ঈশা একটু নড়েচড়ে শুয়ে পড়ল। ঘুমের গড়ে হাতের বাঁধন একটু হালকা হয়ে উঠে দাঁড়ালো। একটা বালিশ হাতের উপর রাখলো। হাত বাড়িয়ে একটা ক্যান্ডেল নিয়ে নিচে নেমে এলো। কিচেন থেকে শব্দহীনভাবে খাবার বেড়ে নিল। উপরে ওঠার জন্য পা বাড়াতে নিলে দমকা হওয়ায় ক্যান্ডেলটা নিভে যায়। মুহূর্তে বাড়ি ছেড়ে গেল অন্ধকারে। হাত বাড়িয়ে ধরে নিল কেউ। লাইটার জ্বালিয়ে পুনরায় আবার ক্যান্ডেল জ্বালিয়ে দিল সে। সামনে ঈশাকে দেখে ভয়ে চলে গেল আয়রার। অভিমানী সুরে বলল, আমি খাইনি বলে কেউ খায়নি, তাই খাবার নিতে এসেছিলাম। ঈশা তৃপ্তি করে একটা হাসি দিয়ে আয়রার হাত থেকে ক্যান্ডেল আর প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে রেখে দিল। আয়রাকে কোলে নিয়ে চেয়ারে বসে পড়ল। খাবার মেখে আয়রার মুখের সামনে ধরলে মুখ ফিরিয়ে নিয়ে এসে মেয়ের অভিমান দেখে হাত ধুয়ে নিল আর বলল, আমার প্রিন্সেস বাবুই আয়ুষনা না খেলে আমি কি করে খাই? এমন কথা শুনে এরা খাবার তুলে দিল ঈশার মুখে। মা মেয়ের অভিমান বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক একজনের কষ্টে আরেকজন কষ্ট পায়, তারপর আবার সব কিছু ঠিক। জানো মাম্মা, ওই নতুন ভালো আঙ্কেলটা অনেক ভালো। আমাকে কত আদর করে ভালোবাসি, খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। কোন আঙ্কেলটা শোনা? মামা আছে না, তার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার বড় ভাই। ও আচ্ছা। জানো মাম্মা, সেই নতুন ভালো আঙ্কেলটা অনেক কিউট। কি সুন্দর গায়ের রং, বিলাই চোখ আর দাড়িগুলো। যদি পাপার সাথে তোমার বিয়ে না হতো তাহলে ওই আঙ্কেলটার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম। মেয়ের কথা শুনে ঈশা হাসলো। এখন আয়রা মায়ের বিয়ে দিতে চাইছে, কিন্তু আয়ানের সামনে এমন কথা যদি বলতো, নির্ঘাত বেচারা মরে ভূত হয়ে যেত। গুছিয়ে রাখা ব্যাগটা আয়রার কাঁধে পরিয়ে দিয়ে কোলে তুলে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। পড়ন্ত বেলায় আয়রার ছাদে বল নিয়ে খেলছে, আর তার পাশে আয়ান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আজ কতদিন পর গোদলিক দেখছে তার হিসেব নেই। এক প্রকার আয়রার বায়না মেটাতে ছাদে আসা। বৃহস্পতিবার হওয়ায় আজকে আয়রার হাফ ক্লাস ছিল, তাই দোয়ান গিয়ে নিয়ে এসেছে। প্রতিদিন ঈশা নিয়ে আসে, দুপুরে খাইয়ে দিয়ে আবার চলে যায়। প্রায় আধ ঘন্টা সময় বের করে আসে। সেই সময়টুকু অ্যাসিস্ট্যান্টরাই সামলে নেয়। আয়রা সারা বিকেল জহিয়া যারার সাথে থাকে। অবশ্য আজকে ঈশা আসতে চেয়েছিল, কিন্তু দোয়ান জানালো আয়রা খেয়ে নিয়েছে, তাই আর আসেনি। তবে ফোনে কথা হয়েছে। আয়ান, আয়ান। পিছন থেকে দিবা ডাকছে। নিজের নাম অন্যের মুখে শুনে পিছনে ফিরে তাকালো আয়ান। দিবা ডাকছে। কেউ কিছু বলার আগেই আয়রা দৌড়ে গেল আয়ানের কাছে। শার্ট টেনে টেনে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, নতুন ভালো আঙ্কেল, তোমার নাম কি আয়ান? হ্যাঁ সোনা, আমার নাম আয়ান। জানো, আমার বাবার নামও আয়ান, আয়ান আহমেদ অবি। তোমার নামও কি আয়ান আহমেদ অবি, নাকি শুধুই আয়ান? আয়রার কথা একদম স্তব্ধ হয়ে গেল আয়ান। মুখ থেকে একটা কথাও তার বের হচ্ছে না। আয়ানের মনে হচ্ছে এটাই কি তার প্রিন্সেস আয়রা? নামটুকুও জিজ্ঞেস করতে পারছে না। রাগে চল শক্ত হয়ে এলো দিবার। এমনিতে ঈশাকে সহ্য করতেই পারে না, আবার আয়রা। আয়রাকে আয়না থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই বাড়িতে থাকিস বলে সব জায়গায় তোদের যেতে হবে? বাবারে, বলি হারি, জীবন বাঁচিয়েছে বলে সারা জীবন এখানেই রাখতে হবে? কিছু টাকা দিলেই তো হয়ে যেত। ইচ্ছে করছে ঠাস করে একটা হাত বাড়িয়ে মারতে নিলেন। ঈশা এসে দিবার হাত ধরে ফেলে। ঈশার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। পরক্ষণে ঠাস করে দুটো সর পড়ল দিবার গালে। মায়ের এমন রূপ দেখে আয়রা ভয় পেয়ে লাফিয়ে ওঠে আয়ানের কোলে।
চোখের কোনো অশ্রু জড়ে আছে, একবার চোখের পলক পেলে গড়িয়ে নিচে পড়ে যাবে। এক দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে আছে আয়ান, বিশ্বাস করতেই পারছে না যাকে আয়ান তন্ন তন্ন করে খুঁজছে সে তার খুব কাছে দাঁড়িয়ে আছে। ঈশা এখনও অগ্নিদৃষ্টি নিয়ে দিবার দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে আরও কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু মানবতার খাতিরে কিছু বলতে পারছে না। এতক্ষণ চুপ করে থাকার পর মুখ খুলল ঈশা। লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে? নাকি সেই শিক্ষাটুকু নেই? বাচ্চারা ফেরেশতা সমান হয়, তাদের সাথে ভালোভাবে আর ভদ্রভাবে কথা বলতে হয়। আর তোমার সাহস হলো কীভাবে আমার মেয়ে গায়ের হাত দেওয়ার? ওকে মারা তো দূরে থাক, চোখ রাঙালেও তোকে আসতে রাখবো না। একটা কথা কান খুলে কোণে রাখ, নেক্সাস টাইম যদি আমার আয়রার আশেপাশে তোমাকে দেখি, সেদিন আমার চেয়ে কিন্তু খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। আর এই বাড়িতে থাকার জন্য আমরা বসে নেই, শুধুমাত্র তোমার বাবা জীবন উদ্দিনের আর ভাই ধোয়ানের জন্যই এখানে পড়ে আছি। রাগে ফুঁসতে ফুঁসতে দিবা ছাদ থেকে হন হন করে চলে গেল। রাগ হচ্ছে মানুষটির উপর। যখন দিবা এতগুলো কথা শোনালো তখন তো কিছু বলে দিলেই হতো। আপনি কেমন বলুন? আর বলতে পারল না ঈশা। সামনে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানের দৃষ্টি ঈশার মুখে স্তব্ধ হয়ে আছে। সময় যেন থমকে গিয়েছে। দুজনে যেন অন্য এক পৃথিবীতে হারিয়ে গেল। মুখের কথা মুখেই আটকে রইল। সব বর্ণগুলো গলায় দলা পাকিয়ে গেছে। বুকের ভিতরে কেমন উথাল পাথাল করছে। হাত পাগুলো রীতিমতো কাঁপছে। হঠাৎ করে জীবনটা যেন ওলটপালট হয়ে গেছে। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে। হার্টবিট সাধারণের তুলনায় যেন কয়েকশো গুণ দূরত্ব গতিতে চলছে। আজ কতগুলো বছর পর আবার দুজন দুজনকে দেখেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে জমে আছে। গরমের চেহারা লালচে আকার ধারণ করেছে। বুঝতে আর বাকি নেই মাত্র আদালত থেকে ফিরেছে আর এসে মেয়েকে খুঁজতে বের হয়েছে। দুজনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ দুজনের চোখের কোণে অশ্রু জমেছে। কেউ পলক ফেলছে না। ঈশা বুঝতে পারছে না আয়ান এতগুলো বছর পর এখানে কেন এলো, কেন আবার দুজনে দেখা হলো। আবার 5 বছর আগের মতো আয়ানের কাছ থেকে পালিয়ে যাবে কিনা। আয়ানের মনে অনেক প্রশ্ন জমাট বেঁধে আছে। কেন একবার বলে এলো না? কেন সবাইকে না জানিয়ে এত দূরে চলে এলো? ঈশাকে বুকের খুব কাছে টেনে নেওয়া উচিত নাকি সেদিন চলে আসার জন্য প্রচুর বকে দেওয়া উচিত? কিন্তু কিছু বলার ক্ষমতা আয়ানের নেই। আস্তে আস্তে শরীরের সমস্ত ক্ষমতা যেন হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে চোখ জোড়া বন্ধ হয়ে এলো। হাতের বাঁধন আলগা হয়ে আয়রা নিচে পড়ে যেতে নিলে আহা করে চিৎকার করে উঠল। আয়রা চিৎকার শুনে হুঁশ ফিরল দুজনের। হাত বাড়িয়ে আয়রাকে ধরল, সাথে সাথে স্পর্শ করলো দুজন দুজনার হাত। সেদিকে পরোয়া না করে আয়রাকে টেনে নিজের কোলে নিয়ে নিল, শক্ত করে বুকের কাছে টেনে নেয়। সাথে সাথে চোখের পাতা বুঝে এলো। চোখ থেকে গাল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। অশ্রুসিক্ত নয়নে আয়ানের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান তুমি আজও আগের মতোই আসো। পরিচয় না জেনে ওকে খাইয়ে দিলে, ঘুম পাড়িয়ে দিলে, এখন আবার খেলছিলে, সব বায়না পূরণ করার চেষ্টা করছিলে। যখন বুঝতে পারলো ওর আমার মেয়ে, তখন কোল থেকে ফেলে দিতে চাইলে। ছি, তোমার থেকে এর চেয়ে আর বেশি কি আশা করা যায়। তর্জনী দিয়ে চোখ মুছে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে এলো ইশরা। নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চায় না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে ঈশা। মাকে এভাবে কাঁদতে দেখে ছোট আয়রাও কেঁদে ভাসিয়ে দিবে। তাই মেয়েকে কিছু খেলনা দড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়ান কেন আবার আমার লাইফে ব্যাক করলে? আমি তো নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলাম, তাহলে আমাকে আবার কেন দুর্বল করে দিতে চাইছ? প্রতি মুহূর্তে নিজেকে স্ট্রং করার পরীক্ষা দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি। আর পারছি না, প্লিজ চলে যাও আমার জীবন থেকে। আর এসো না। খারাপ সময় তো জীবনের অংশ, যে যেমন আসে তেমন আবার চলেও যায়। শুধু থেকে যায় খারাপ সময়ের পাওনা কিছু অভিজ্ঞতা, চেনা হয়ে যায় কিছু মানুষের আসল রূপ। আর এগুলি অনেকটাই সাহায্য করে জীবনের বাকি পথগুলো চলতে। এতক্ষণ কি হলো বোধগম্য হলো নয়নের। সত্যি কি ঈশা তার সামনে দাঁড়িয়েছিল? ভাবতেই পারছে না। বিদ্যা তর্জনী দিয়ে ডান হাতে চিমটি কাটতে হুঁশ ফিরল তার। অপেক্ষা না করে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে এমন উস্কো খুস্কো অবস্থায় দেখে এগিয়ে এলো তিথি। সবার ড্রয়িং রুমে আসর জমিয়েছিল। সবার দৃষ্টি আয়ানের দিকে স্থির হয়ে আছে। একটু আগে তো স্বাভাবিকভাবে ছোট বাচ্চা মেয়েটার সাথে খেলছিল, হঠাৎ কি এমন হলো? ছেলের কাঁধে হাত রেখে বার কয়েক জিজ্ঞেস করলো তিথি, কি হয়েছে? উত্তরের বদলে তিথিকে ঝাপটে ধরে কেঁদে দিল আয়ান। বন্ধ হয়ে আসার নিঃশ্বাস কয়েকবার টেনে বলল, মা, ঈশরা, আমার ঈশরা, মাই লিটল প্রিন্সেস আয়রা। কি হয়েছে ঈশার আর আয়রার? একটু আগে তো দেখলাম দিবা কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। কিছু বলতে পারলো না আয়ান। চোখ জোড়া শত চেষ্টা করেও সামলাতে পারিনি। একরাশ অন্ধকার নিয়ে জ্ঞান হারালো আয়ান। দেখো ঈশা, আমি তোমাকে আবার আমার লাইফে ফেরত চাই, অ্যাজ এনি কস্ট, চেঁচিয়ে বলে উঠল আয়ান। আয়ানের এমন ব্যবহারে ভয় পেয়ে গেল ঈশা। নিজেকে সামনে আয়রাকে জড়িয়ে ধরে বলল,
কিন্তু আমি তোমার লাইফে আর ফেরত যেতে চাই না। আয়রা আমার সব কিছু। আমি আয়রাকে নিয়ে বেঁচে থাকতে চাই। তুমি যদি আয়রাকে ফেরত নিতে চাও তাহলে আমিও তোমার কথায় রাজি আছি। সরি বেবি, সেটা সম্ভব নয়। কারণ কোনো অবৈধ সন্তানের দায়িত্ব আমি আয়ান আহমেদের অবি নিতে পারবো না। তাহলে আমিও তোমার কাছে ফিরে যেতে পারবো না। আয়ান অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঈর্ষার থেকে টেনে আয়রাকে ছাড়িয়ে নিল। শক্ত করে আয়রার গালে চেপে ধরে ছাদ থেকে ফেলে দিল। নিচের দিকে একবার তাকিয়ে আবার গাড় বাঁকিয়ে ঈর্ষার দিকে তাকালো। ঈর্ষার চট জ্বলতে নিচে নেমে যায়। তার সামনে আয়রার রক্তাক্ত দেখে দেখে চিৎকার করে উঠল। না বলে চিৎকার করে চোখ খুলে তাকালো ঈর্ষা। পুরো জামা ঘামে ভিজে একাকার হয়ে গেছে। নিজের হাতের উপর আয়রাকে ঘুমিয়ে থাকতে দেখে একটু শান্ত হলো সে। জমিয়ে রাখা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিতে লাগলো। পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ালো মেষ পুরো শরীরে। আস্তে আস্তে নিজের হাত থেকে আয়রার মাথাটা বালিশে রেখে দিল। টেবিলের উপর রাখা জগটা থেকে পানি গ্লাসে ঢেলে নেয়। এক নিঃশ্বাসে ডকডক করে পুরোটাই শেষ করে আবার টেবিলে রেখে দিল। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। ড্রিম লাইটের আলোর মাঝখানে কয়েকটা ক্যান্ডেল জ্বলছে। প্রতিদিনের মতো আজকেও একই গঠনের রুম সাজানো। এতক্ষণ স্বপ্ন দেখেছিল ভেবে কপালে থাকা ঘামগুলো মুছে নিল। কি ভয়ানক স্বপ্নই না দেখেছিল। মনে হচ্ছিল জীবনটাই বের করে নিয়ে গেল। চারদিক দিয়ে আয়ানের আজানে ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে। ঈর্ষার সময় নষ্ট না করে বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফজরের নামাজ আদায় করে একে একে নিজের আর আয়রার জিনিসপত্র গোছাতে শুরু করলো। কাল রাতে তিথি, তমনা, অনায়া এসেছিল। দুয়ান বলেছিল অনুর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সে অনু যে অনায়া সেটা বোধগম্য হয়নি তার। অনেকক্ষণ দরজা নক করে কিন্তু ঈর্ষা খোলেনি। আর চায় না তাদের মুখোমুখি হতে। তাছাড়া রাতের স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, আয়ন যদি অমন ভয়ঙ্কর কিছু করে, তখন নির্ঘাত ঈর্ষা মরে যাবে। অন্ধকার রুমের মাঝে দরজা খুলে ভিতরে ঢুকলো কেউ। জামা কাপড় ভাঁজ করে রেখে সামনে তাকালো ঈর্ষা। রক্তিম আলোর মাঝে আয়ানের মুখটা দেখে দু কদম পিছিয়ে গেল। একটু আগে জ্ঞান ফিরেছে আয়ানের। আর জ্ঞান ফেরার পরেই ঈর্ষার রুমে এসেছে। ঈর্ষাকে ভয় পেতে দেখে বলল, তো ভিউয়ার্স, গল্পটির নাম অন্যরকম ভালোবাসা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।